যে ডিএন সেক্টর এক্ষেত্রে প্রথম ভাইয়া হ্যাঁ জি আপু আমি একটা ফ্লায়ার বানাইছিলাম পিএনপিপির জন্য। আমি গ্রুপে দিচ্ছি। আচ্ছা জি আপু দেন আজকে থেকে ইলাস্ট্রেটর শেষ করে দিব। ইলাস্ট্রেটর থেকে ডিএনএ চলে যাব। প্রথম 3 দিন আমরা বিজনেস সেট করব, তারপর 3 দিন আইডি কার্ড, তারপর 3 দিন লেটার হেড, এভাবে প্রত্যেকটা করে আস্তে আস্তে অ্যাডভান্স ক্লাসগুলোতে যেতে থাকবো। এখন প্রথম আজকে আপনাদের যে সময় থাকে আমি বিজনেস কার্ড অবশ্যই একটা করে দেখাবো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। তারপরে 2 দিন আপনারা বিজনেস সেট করবেন শুধুমাত্র কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। কোয়ালিটি ইমপ্রুভ এবং ওই কাজগুলো আমরা রিসেলেবল মার্কেট প্লেসেও দিব, কারণ কোয়ালিটি ইমপ্রুভ না করলে মার্কেট প্লেসে আমরা টিকে থাকতে পারবো না। সেহেতু আজকে থেকে ইলাস্ট্রেটর মোটামুটি টুলগুলো শেষ করে দিব। আমি ইলাস্ট্রেটর ওপেন করতেছি এখান থেকে এখানে, যেখানে লাস্টলি ভাবে শেষ করছিলাম আমরা। ওকে, কারো কোনো কোশ্চেন আছে আগে যতদূর শিখছিলাম বা এগুলা থেকে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভালো আছি ভাইয়া। গ্রেডিয়েন্ট টুলটা দেখাইছিলেন না, ওইখানে একটা লাইন আছে, লাইন দিয়া বিভিন্ন ভাবে ওই লাইনটা আনতে পারেন। ওকে ঠিক আছে, তাহলে দেখেন লাইনটার দিক থেকে এখান থেকে আমি যেমন এক্সাম্পল স্বরূপ আমি পলিগন টুলে যেমন স্টার টুলে আসলাম। জি এটা হচ্ছে এখান থেকে আমি শুধুমাত্র স্ট্রোক কালারটা নিছি, ফিল কালার অফ করে দিছি। এই যে এখান থেকে স্ট্রোক কালার নিছি, ফিল কালার অফ করে দিয়ে দিছি। জি তাহলে এটার আরেকটা যদি আমি কপি নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ দিলে সেটা ফন্টে পেস্ট হচ্ছে। এটা এখন আমি এই যে ছোট করে নিয়ে নিলাম। এখন দুটাকে সিলেক্ট করে এই যে লাইন হয়নি কেন দেখেন, এই যে এখানে কালারের বিষয়টা, এটা হচ্ছে ফিল কালারটা অফ, শুধুমাত্র স্ট্রোক কালারটা আছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমি স্পেসিফাইড করে দিলাম কয়টা যাচ্ছে আমি স্টেপ, আমি যাচ্ছি 15টা। ওকে, এখন এটা একবার ক্লিক করলাম, এটা একবার ক্লিক করলাম, এখানে 15টা তৈরি হয়ে গেছে। এটা এতটুকুই, যা শুধু আপনার এইটা না ভাইয়া গ্রেডিয়েন্ট টুলটা। ও গ্রেডিয়েন্ট টুলে, গ্রেডিয়েন্ট টুলে কি সমস্যা বললেন? এই যে লাইন দিয়ে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে গ্রেডিয়েন্ট ট্রান্সফার করতে পারতেছিলেন ও সেইটা। এইটা, এটা নিলাম, ডিফল্ট কালার দিয়ে দিচ্ছি, এটাতে আমি গ্রেডিয়েন্ট দিলাম। ওকে, এটা গ্রেডিয়েন্ট ট্রান্সফার করার জন্য এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করেন, এখন আপনি ট্রান্সফার করেন। এই যে ফিল কালার, এই যে ধরে এই যে লাইনটা চলে আসে যে পাশে, লাইনটা মাল বরাবর যে লাইন টানলেন এটা কোথায়? এটা অটোমেটিক্যালি চলে আসবে যখনই আপনি গ্রেডিয়েন্ট টুলে আসবেন, এটা অটোমেটিক্যালি চলে আসবে। এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি চলে আসবে। বা আপনি এটাকে যখন এই যে ক্লিক করলাম, এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার সাথে সাথে লাইনটা অটোমেটিক চলে আসবে। এতটুকুই, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে লাইন চলে আসবে। ওকে ঠিক আছে, ট্রাই করে দেখেন। তাহলে ব্লেন্ড টুল পর্যন্ত দেখা হয়েছিল, এখন হচ্ছে সিম্বল টুল, অর্থাৎ এটা হচ্ছে ব্লেন্ড টুল আর নিচের যেটা আছে সিম্বল স্যাম্বল স্প্রে টুল, স্যাম্বল স্প্রে টুল। তাহলে স্যাম্বল জিনিসটা কি, একটা কোনো কিছু চিহ্ন, এটাকে তো আমরা স্যাম্বল বলে থাকি। তাহলে কন্ট্রোল জেড চেপে আমরা একটাকে স্যাম্পল বানাই ফেলি। আচ্ছা, এটাকেই একটা স্যাম্পল বানাই। দেখেন এটা পুরাটাকে আমি ছোট করে নিলাম, পুরাটাকে ছোট করলাম, আর এটার স্ট্রোক কালারটাও রেড কালার রেখে দিলাম। আর উপর থেকে উইন্ডো থেকে যে স্যাম্পল লেখা আছে, শর্টকাট কন্ট্রোল শিফট F11, এখান থেকে স্যাম্পল নিয়ে আসলাম। দেখেন এখান থেকে একটা স্যাম্পল নিয়ে আসছি। স্যাম্পল কি কাজ করে, আপনার যেমন আমরা স্টাইল থেকে, ফটোশপ স্টাইল থেকে বা কিংবা
কোনো কিছু ব্রাশ যেমন এরকম ছিল, কোনো কিছু চিহ্ন, এই জিনিসগুলো হচ্ছে স্যাম্পল, কোনো কিছু চিহ্ন উপর থেকে শেপের দিক থেকে যেমন ছিল সেরকম হচ্ছে কিছু চিহ্ন আমরা এখানে ফটোশপে ইলাস্ট্রেটরে পেয়ে থাকি। আপনি চাইলে নিজেও স্যাম্পল ক্রিয়েট করতে পারবেন, এখানে কিছু ডিফল্ট ভাবে স্যাম্পল দেওয়া আছে। এই স্যাম্পলগুলোকে কন্ট্রোল করার জন্যই হচ্ছে আপনার স্যাম্পলের যে টুলটা আছে এটা। আর এখানে অনেকগুলো টুল আছে, অর্থাৎ পুরো স্যাম্পলকে কন্ট্রোল করার জন্য এই টুলটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে দেখি কিভাবে স্যাম্পল তৈরি করা যায়। আপনি এইটাকে সিলেক্ট করার পর, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে একটা নিউ বাটন চলে আসছে। এখানে নিউ বাটনে ক্লিক করলেও নতুন স্যাম্পল তৈরি হবে, কিংবা এটাকে টেনে এখানে ছেড়ে দিলেও আপনি নতুন স্যাম্পল তৈরি করতে পারবেন যেখানে ইচ্ছা। আর এখান থেকে আমি গ্রাফিক্স দিচ্ছি, গ্রাফিক্স রিলেটেড স্যাম্পল তৈরি করতেছি, আর এটা ডাইনামিকই থাক, তারপর এটা ওকে করে দিলাম। এটা হচ্ছে ওকে। তাহলে দেখেন এটা আমার একটা স্যাম্পল তৈরি হয়ে গেছে। এখন এই স্যাম্পলটা সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ এই স্টারটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি স্যাম্পলের প্রথম টুলটাতে আসতেছি, এটা হচ্ছে প্রথম টুলটা হচ্ছে এক্সট্রে করবে। কেমন কেমন এক্সট্রে করবে? এক্সট্রে করলে কি হয়, সবগুলো ছড়ায় যায়। ঠিক এখানে দেখেন আপনি ধরে এক্সট্রে করেন, এটা ছড়ায় যাচ্ছে। এটা আকাশের বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন তৈরি করার ক্ষেত্রে এটা খুব ভালো ব্যবহার করা হয় থাকে। বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন বলতে আর্ট জাতীয় কাজগুলোর জন্য এরকম। এখন মনে করেন আপনি একটা আকাশ, অন্ধকার আকাশ তৈরি করতেছেন, সেটার মধ্যে তারা থাকবে, তাহলে আপনি ছোট ছোট তারা বানাও এভাবে আপনি এটা আকাশে ছড়ায় দিতে পারতেছেন। তাহলে স্যাম্পল হচ্ছে প্রথম যেটা স্যাম্পলটা আছে, এটা আপনার স্যাম্পল এক্সট্রে করবে। তারপরে যতগুলো টুল আছে এগুলা কি করবে, এটা ঠিক সিম্পল ভাবে মডিফাই করবে, আপনার যত স্যাম্পল আছে এটাকে মডিফাই করবে। তাহলে আমরা একটা স্যাম্পল তৈরি করে ফেলি, এগুলা সবগুলো ডিলিট করে দিলাম। এখান থেকে আমি স্যাম্পলের যে এই যে 3 স্টেপ বাটনে ক্লিক করে তারপর চলে গেলাম ওপেন স্যাম্পল লাইব্রেরি। এখান থেকে আসার পর চলে আসলাম ন্যাচারাল। তাহলে এখানে দেখেন ন্যাচারাল যে স্যাম্পলগুলো এখানে ডিফল্ট ভাবে দেয়া আছে সেগুলো কিন্তু এখানে শো করাচ্ছে, ডিফল্ট ভাবে যে ন্যাচারাল স্যাম্পলগুলো দেয়া আছে। তাহলে এইগুলা নিয়ে আমরা একটা কোনো কিছু আর্ট করার চেষ্টা করি। এখান থেকে আমি প্রথমেই এই ঘাসের ছবি সিলেক্ট করলাম, ঘাসের একটা স্যাম্পল সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এখানে আমি ঠিক এক্সট্রে করি। ওকে, ঘাসের ছবি আমরা এখানে এক্সট্রে করে ফেলছি। এটা দেখেন সিম্পল যে স্যাম্পলটা আছে, আমি যদি একটা করে বারবার করে কপি করতে চাইতাম আমার কিন্তু অনেক সময় লাগতো। আর এটা সিম্পল ভাবে সে র্যান্ডমলি ভাবে ছড়ায় দিছে। আর এটা যদি আপনি ছোট বড় করতে চান তাহলে আপনার থার্ড ব্র্যাকেট চেপেই এটা ছোট বড় হবে, কোনো সমস্যা নেই। থার্ড ব্র্যাকেট চেপে আপনি এটা ছোট প্রয়োজন অনুযায়ী ছোট বড় করতে পারবেন। দেখেন এবার আরেকটা কাজ করি। তারপর যেমন এখানে গাছের ছবি আছে, এই গাছগুলাকে দেই। আচ্ছা, সাইজগুলো এই দিক থেকে বাড়ানো যাবে। এখানে কিছু এটার গাছ সিলেক্ট করলাম, কিছু এখানে গাছ রাখলাম, কিংবা এখানে কয়েকটা গাছ রাখলাম। এটা তাহলে আমরা কয়েকটা গাছ বা এগুলা নিয়ে নিলাম। এরপরে দেখেন মডিফাই জাতীয় যে পরে স্যাম্পলগুলো আছে, এটা কি করবে, এটা আপনার স্যাম্পলগুলোকে সরাবে। কেমন সরাবে দেখেন, এখান থেকে আমি মুভ করাবে। আমি সিলেক্ট করে নিই, এই স্যাম্পলটাকে সিলেক্ট করলাম, এটা মুভ করায়। যেমন এই যে এটাকে আমরা মুভ করাইতে পারতেছি, এটা আপনার এগুলা মুভ হচ্ছে কি, এগুলা মুভ হচ্ছে না, কিন্তু এটার ক্ষেত্রে মুভ হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে মুভ হচ্ছে না, মূলত এটাকে আপনার গাছ বা এগুলাকে মুভ করার জন্য পরে যেটা আছে যে কোনো বা এটার দিক থেকে আছে আপনি এটা মুভ করাইতে পারবেন, কিন্তু এগুলা মুভ হচ্ছে না। এগুলা তৈরিটাই হয়তো ওই দিক থেকে ওইভাবেই করা আছে, কিন্তু আমি এটা ছোট করে ট্রাই করে দেখতে পারি। এগুলা মুভ হচ্ছে না, কিন্তু এগুলোর ক্ষেত্রে মুভ হচ্ছে, মূলত এটা মুভ হওয়ার জন্যই। আর দেখলে সবগুলো একই রকম, শুধু এটাকে কি করবে, মডিফাই করবে। এখন আইকন দেখবেন আর এদিক থেকে কাজগুলো করতে পারেন। এটার ক্ষেত্রে কি করতেছে দেখি, এটা আপনার কাছে আনতেছে। তাহলে দেখেন প্রথমটা হচ্ছে আপনার এক্সট্রে করতেছে, তারপরটা ছড়াই দিচ্ছে, এটা কাছে আনতেছে, তারপরটা কি করবে, সাইজ বড় করবে। তো এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক বড় করার পর যেটাকে সাইজ বড় করতে যাচ্ছি এটা খালি চেপে ধরে আছে, যেহেতু গাছগুলোর সাইজ বড় হয় এটা আমরা সাইজ বড় করে দিচ্ছি। এটার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে, কয়েকটার ক্ষেত্রে সাইজগুলো বড় হচ্ছে না, বিশেষ করে এইটার ক্ষেত্রে। যখন এটা স্যাম্পলটা তৈরি করেছে এগুলো আবার মোড আছে, একটা আছে গ্রাফিক মোড, একটা মুভি মোড।
মুভি ক্লিপ মোড, গ্রাফিক মোডটা আপনার সহজে বড় হয়, কিন্তু মুভি ক্লিপের ক্ষেত্রে সেটা হয় না, আর এগুলো হয়তো মুভি ক্লিপে করা আছে এই জন্য। তারপরটা আসি, এটা কি করবে, ঘোরাবে। এই যে আইকনটা দেখে বোঝা যাচ্ছে স্পিনার, অর্থাৎ এটা ঘোরাবে। আপনার যে কোনো টুলটাকে সিলেক্ট করলাম, দেখেন কিন্তু কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? আমাদের স্যাম্পল গুলো সিলেক্ট করা নেই। তাহলে এখান থেকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই টুলে আসলাম। এবার দেখেন এটা কি কি করতেছে, আপনার ঘুরাই দিচ্ছে গাছগুলোকে, পুরো ঘূর্ণিঝড় করে দেওয়া হচ্ছে। তারপরটা কি করে, তারপরটা জাস্ট একটা না একটা কোনো একটা কাজ জাস্ট করে সরাবে বাই দিক থেকে, একসাথে পুরো আপনি কন্ট্রোলের দিক থেকে করবে। এটা এটা কি করে, প্লিজ সলিড কালার ফার্স্ট, সেটা সলিড কালার সিলেক্ট করতে বলছে। এটাতে সলিড কালার যেহেতু নাই সেহেতু এটা কাজ করতেছে না, সলিড কালার সিলেক্ট করতে হবে। আসলে যারা আর্ট করে তারা, তাদের জন্য এটা মূলত প্রয়োজন পড়ে। এদিক থেকে আমি যেহেতু আর্টের দিক থেকে নাই, এটা ততটা অর্ডার ডিটেইলস পড়ে না, যতটুকু কাজ তো সেদিক থেকে বলতেছি। এটা আপনার কালারটা চেঞ্জ করে দিচ্ছে, এই যে ক্লিক করতেছে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছে বা অপাসিটিটা কমায় দিচ্ছে। আর পরেরটা, এটাও স্ট্রোক কালার, সরি এটাও ফিল কালার চাচ্ছে, ওয়ার্নিং এ আছে। ও তো ওকে, গ্রাফিক্স স্টাইল প্যানেল, যেখানে এখানে দেখেন যখন আমরা এখানে ক্লিক করি নতুন একটা স্যাম্পল তৈরি করি, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে গ্রাফিক মুভি ক্লিপ আর একটা হচ্ছে গ্রাফিক। গ্রাফিকের ক্ষেত্রে মোটামুটি সবগুলোতে কাজ করতেছে, আর মুভি ক্লিপের ক্ষেত্রে সবগুলো কাজ করতেছে না। বিশেষ করে আর্ট কাজের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সিম্পল ভাবে এখান থেকে আমরা পুরোটা একটু রিভিউ করি। উপর থেকে প্রথমটা কি করতেছে, আপনার যে কোনো স্যাম্পল যখন তৈরি করতেছেন এটাকে আপনার স্যাম্পল ক্রিয়েট করার ক্ষেত্রে এটা ছড়ায় দিচ্ছে আপনার। তারপরটা কি করতেছে, এটা আপনার কাছ থেকে এটা দূরে সরাচ্ছে, পরের টুলটা কাছ থেকে দূরে সরাচ্ছে। 3 নম্বরটা হচ্ছে কাছে আনতেছে, 4 নম্বরটা আপনার সাইজ বড় করতেছে, 5 নম্বরটা ঘোরাচ্ছে, 6 নম্বরটা শুধুমাত্র ফিল কালার, অর্থাৎ যেটা যেটা গ্রাফিক্স, যে গ্রাফিক্সের মধ্যে ফিল কালার আছে সেটার মধ্যে শুধু কাজ করতেছে। তারপর একটা কালার নিয়ে কাজ করতেছে। প্রত্যেকটাই এক কথায় স্যাম্পল নিয়ে পুরোটাই আপনার কাজ করতেছে, এতটুকুই। বিশেষ করে যেগুলো আর্ট জাতীয় কাজ, ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন বলতে আমি বুঝাচ্ছি, এটা সার্চ দিয়ে দেখি। এই যে ইলাস্ট্রেশন জাতীয় কাজগুলোর জন্য এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। যেমন এটা দেখেন, লোড নিতে অনেক বেশি সময় নিচ্ছে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ইন্টারনেট স্পিডটা মনে হয় স্লো, যে এটা এত লোড নিতে অনেক সময় নিয়ে নিচ্ছে। যেমন যাই হোক, যতটুকু লোড নিচ্ছে, এই যে উপরে তারাগুলো অনেকগুলো ছড়াই গেছে, বা এই যে তারাগুলো এগুলো স্যাম্পল বানায় আপনি ব্যবহার করতে পারেন। তারপর এক্সাম্পল স্বরূপ এই যে এটা হালকা করে ছোট্ট ছোট্ট করে কিছু ছড়াইছে, এক্ষেত্রে আপনি নিচ থেকে যে বৃত্ত দিয়ে কালার তৈরি করে নিলেন, সেক্ষেত্রে এগুলো ছড়ানোর ক্ষেত্রে এটা সবচেয়ে খুব ভালো ব্যবহার করা হয়ে থাকে। স্যাম্পল নিয়ে কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। পরের স্টেপে দেখেন গ্রাফ টুল। এখানে ইলাস্ট্রেটরে কয়েকটা ভাবে গ্রাফ টুলের কাজ করা যায়। যেহেতু আমরা গ্রাফ টুল কোনটাকে বলে, ওটার নিচে স্যাম্পলের নিচের টুলটাই হচ্ছে গ্রাফ টুল। এখানে অনেকগুলো গ্রাফের অপশন আছে, আমি সবগুলো দেখাচ্ছি না, সবগুলো একই ভাবে কাজ। আমি দুটার মতো দেখাচ্ছি, সবগুলো দেখাচ্ছি না, দুটার মতো দেখাচ্ছি। এখন গ্রাফ সম্পর্কে কাজ করতে হলে আপনাকে গ্রাফ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। গ্রাফ সম্পর্কে যখন কাজ করবেন, ইলাস্ট্রেটরে কয়েকভাবে গ্রাফ করা যায়, ইলাস্ট্রেটরে কয়েকভাবে গ্রাফের কাজগুলো করা যায়। আপনি চাইলে এখান থেকে ছাড়াও কিন্তু আপনি গ্রাফের কাজগুলো করতে পারবেন। কিভাবে করতে পারবেন? এখন এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, এটার কালারটা আমি রেড করে দিলাম। তারপরে হচ্ছে আবার এখানে একটা নিলাম, এটা নিলে 100%, এটা ধরলাম হচ্ছে আমার 80%, এটা হচ্ছে 60%, 20%। এইভাবে কিন্তু আমরা গ্রাফ তৈরি করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে এখন সমস্যা হচ্ছে কি, দেখেন আমার কোনোটা মোটা হয়ে যাচ্ছে, কোনোটা চিকন হয়ে যাচ্ছে, বা উপর থেকে এটা যদি 100% হয়, এটা যদি 80% হয়, আবার এটা 60% হয়, সঠিক মাপটাও কিন্তু আনা মুশকিল। তাই এখানে যে গ্রাফ টুলটা আছে, এই গ্রাফ টুলের মাধ্যমে আপনি সহজে গ্রাফ টুল করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ
যেমন এই যে এখানে যে গ্রাফগুলো দেওয়া আছে, এখানে যে গ্রাফগুলো আছে এই ধরনের গ্রাফ তৈরি করা যেতে পারে। তাহলে কেমন করে এখন তৈরি করব? তাহলে এখান থেকে গ্রাফ থেকে আমি প্রথম যে গ্রাফটা আছে এখানে আইকনটা দেখেন, এই ধরনের সে কলাম গ্রাফ তৈরি করবে। তাহলে প্রথমটা হচ্ছে কলাম গ্রাফ। এখন প্রশ্ন হচ্ছে আপনি কতটা জায়গা ধরে গ্রাফ তৈরি করবেন। এখান থেকে আমি এতটুকু জায়গা ধরে গ্রাফটা তৈরি করতে যাচ্ছি। এটা জায়গাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা ছোট্ট একটা গ্রাফ চার্ট বক্স আসবে। ছেড়ে দিলাম, এই যে দেখেন গ্রাফ একটা ছোট্ট একটা চার্ট বক্স চলে আসছে। এখন আমি চাচ্ছি যে কয়েকটা গ্রাফ নিব, যেটা হচ্ছে 100% করে 100, 80, 70 এইভাবে। তাহলে এখানে লিখে দিলাম 100, তারপরে ট্যাব বাটন চাপবেন, কিংবা ক্লিক করে করেও আপনি কাজ করতে পারেন, বা একটা ঘর থেকে একটা ঘর ট্যাব বাটন চাপলে একটা থেকে আরেকটা ঘরে চলে যাবে। তাহলে 100%, 80%, 70, তারপর হচ্ছে আচ্ছা সরাসরি 50 চলে যাই, 40, 20, 10, এটা দিয়ে এবার ওকে করলাম। আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। তাহলে দেখেন এখানে কিন্তু একটা গ্রাফ তৈরি হয়ে গেছে। তাহলে এটা 100%, 80%, এটা 60, 40, 20, বা আমরা যেভাবে এটা কত 30, বা এখানে দিয়ে তাহলে কত কত নিয়েছিলাম সেই হিসাবে চলে আসছে। প্রথমটা 100%, 80%, 70%, 50%, 40%, 10, এটা 10 কিংবা 5 যেভাবে নিয়েছিলাম আসলে সেভাবেই চলে আসছে। তাহলে এটা গ্রাফ তৈরির ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি আমার গ্রাফের কালারগুলো চেঞ্জ করতে চাই, কিভাবে চেঞ্জ করব? তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে কালার দিচ্ছি, দেখেন পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এক একটা আপনি এক এক ভাবে কালার চেঞ্জ বা এক একটা এক এক কালার দিতে চাচ্ছেন, তাহলে সেই কালারটা আপনি কিভাবে দিবেন? সেক্ষেত্রে ডাইরেক্ট সিলেকশন টুলে আসেন, তাহলে দেখেন একটা একটা করে সিলেক্ট করা যাবে। আমি এটাতে রেড কালার দিলাম, কিংবা আপনি এখান থেকে কালার শোকেস সোর্স থেকে এসে খালি টেনে ছেড়ে দেন, এইভাবেও আপনি কালার পরিবর্তন করতে পারবেন। তাহলে এটা এক ধরনের গ্রাফ তৈরি হলো আপনার। এটা মুভ করে আমি এক জায়গায় টেনে আনি, তাহলে এটা এক ধরনের গ্রাফ। তারপর এখানে আরেকটা আইকন দেখেন, এবার আমরা একটা সার্কেল গ্রাফ তৈরি করি। সবগুলো দেখাচ্ছি না, এই যে এখানে পি গ্রাফ টুল দেখাচ্ছে, এই পি গ্রাফটা তৈরি করি। একটা রাউন্ডেড বৃত্তকে আপনি কত ভাগে ভাগ করতে চান সেক্ষেত্রে এই গ্রাফটা তৈরি করা হবে। ঠিক সিমিলার যতগুলো গ্রাফ আছে সবগুলাই সিমিলার, একই রকম। প্রথমে জায়গা সিলেক্ট করলাম, জায়গা সিলেক্ট করার পর একটা বৃত্ত চলে আসছে। এই বৃত্তটাকে আমি ভাগ করতে যাচ্ছি, কয়েকটা ভাগে ভাগ করতে যাচ্ছি। যেমন প্রথমটা হচ্ছে একটা ভাগ থাকবে 20%, তারপর একটা হবে 50%, 100%কে ভাগ করতে হচ্ছে 50, 60, 70, তারপরটা হচ্ছে 10%, তাহলে কত হলো 80, একটা 15%, আর একটা হচ্ছে 5%। তাহলে আমি কয়েকটা ভাগে ভাগ করলাম, টোটাল 100%। অর্থাৎ 100% এই পুরো বৃত্তটাকে আমি কয়েক ভাগে ভাগ করলাম। ওকে করেন, দেখেন এটাকে আপনার কয়েক ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে এই যে এই পাশে এটা 50%, তারপর এটা 20%, এটা হচ্ছে 15%, এটা 10%, এটা হচ্ছে 5%। সিমিলার, ওকে। তাহলে এখানে সিমিলার ভাবে কোনো কিছু বৃত্তকে বা এই দিক থেকে আপনার এটা সরাসরি ভাগ করে দিচ্ছে। এটাও আপনি একইভাবে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট এখানে টেনে ছেড়ে দিলে আপনি আপনার নির্দিষ্ট ইচ্ছা মতো প্রয়োজন মতো কালার দিতে পারবেন। এটা সাইডে রাখলাম, আর অন্যান্য গ্রাফগুলো প্রত্যেকটা একই রকম। এবার যে আমি লাইন গ্রাফে আসি, টানান, এটাও ঠিক আগের মতোই, যেভাবে টানবেন এখানে পয়েন্ট বসান সেই হিসাবে আপনার গ্রাফগুলো চলে আসবে। কারো কোনো প্রশ্ন গ্রাফ নিয়ে? নাহিদ ভাই, গ্রাফ কি বুঝছেন? গ্রাফ তৈরি করতে পারবেন? হ্যালো টুটুল ভাই, জি ভাই। হ্যাঁ আলী হায়দার ভাই বলেন। এটা মনে হলো ভাই এত দ্রুত এটা কি সমাধান করা সম্ভব হবে? এত দ্রুত বলতে কি, আপনি যতটা করতে যাচ্ছেন যা শুধু লিখবেন আর ট্যাব দিবেন, লিখবেন আর ট্যাব বাটন প্রেস করে ওকে করলে এটা গ্রাফটা অটোমেটিক্যালি ভাবে তৈরি করে নিয়ে নেবে। শুধু লিখবেন আর আচ্ছা, তাহলে আমরা ভিডিও দেখে আরো আচ্ছা আচ্ছা ভিডিও দেখে আরেকবার ট্রাই করলে হয়ে যাবে। শুধু লিখবেন আর ট্যাব বাটন চাপলে সে অটোমেটিক ভাবেই ইলাস্ট্রেটর তৈরি করে নেবে। কিন্তু আমরা চাইলে কিন্তু এই দিক থেকেও গ্রাফ তৈরি করতে পারি। নিজেরাও গ্রাফ তৈরি করতে করতে এখন সময় লাগবে। একটা বৃত্তকে আমি 5 ভাগে ভাগ করতে যাচ্ছি, সমান 5 ভাগে ভাগ করতে যাচ্ছি, আমি গ্রাফে যাচ্ছি না। এই পাশে যতগুলা টুল আপনাদের দেখাইছি
সেই টুলগুলো দিয়েও কিন্তু তৈরি করতে পারবো। কেউ কি তৈরি করতে পারবেন? দেখেন তাহলে এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি, এখানে একটা আমি বৃত্ত নিলাম, তাহলে কত ভাগে ভাগ করব? সমান 5 ভাগে ভাগ করব। যদি সমান 5 ভাগে ভাগ করি তাহলে বৃত্ত নিলাম, এবার এখান থেকে একটা লাইন টুল নেই, এখান থেকে শিফট চেপে একটা লাইন টুল নিলাম, এবার রোটেট টুল নেই, এটাকে রোটেট থেকে এখানে ক্লিক করে তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড 5, তাহলে প্রিভিউ করতে পারি কপি, এবার কন্ট্রোল ডি ডি ডি, 5 ভাগে আই থিঙ্ক হয়ে গেছে। এখন পুরোটা সিলেক্ট করলাম, তাহলে 1 2 3 4 5 এই যে সমান 5 ভাগে ভাগ, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনি এখন যে কেটেও ফেলতে পারেন, এটা কেটেও ফেলতে পারেন, সরাসরি কালারও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমি শেপ বিল্ডার টুল থেকে কাটবো না, পাথফাইন্ডার দেখানো হয়নি, শেপ বিল্ডার টুল দিয়েও করা যেতে পারে। এখান থেকে আসলাম লাইভ পেইন্ট বাকেট টুল, লাইভ পাথফাইন্ডার করতে হবে, পাথফাইন্ডার আপনাদের দেখানো হয়নি। পাথফাইন্ডার তবে আজকে দেখাই দিব। পাথফাইন্ডার তো ভাই কাটাকাটি না ভাই? হ্যাঁ, কাটাকাটির জন্য। ভাই এক্সপ্যান্ড থেকে পাথফাইন্ডার কোনটা? এই যে এখানে ওই যে উইন্ডো থেকে এই যে পাথফাইন্ডার আসছে, তবে পাথফাইন্ডার আছে এই যে একটু পরেই পাথফাইন্ডার আছে, যে একটু পরেই পাথফাইন্ডার আছে। যেমন এখান থেকে আমি এখন আপনি ইচ্ছামতো এই যে কালার, এটাতেও আমি 5 ভাগে একটা বৃত্তকে ভাগ করে ফেলছি। তাহলে দেখেন আমরা কিন্তু এটা বলতেছে পাথফাইন্ডার তো উইন্ডো থেকে সরাসরি আনা যায়, আবার ওই এক্সপ্যান্ড করে ওই যে কাটাকুটি করা যায় স্টক থেকে ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ যায়। এক্সপান্ডটা কি করে? আমাদের ফিল কিংবা স্ট্রোক যেটা আছে, স্ট্রোককে আপনার ফিল বানায় ফেলবে এক্সপান্ড থেকে আসলে কাটাকাটি করা যায় না। কাটাকাটির জন্য আপনার পাথফাইন্ডার কিংবা শেপ বিল্ডার কাটাকাটি করার জন্য। তাহলে দেখেন একটা বৃত্তকে কিন্তু আমি এই দিক থেকেও একটা 5 ভাগে ভাগ করে ফেলছি, এখান থেকেও আপনি করতে পারেন। কিন্তু এখন দেখেন আমার যদি এখন আলাদা আলাদা বিভিন্ন রকম থাকে, আমার তো হিসাব করতে বা এই দিক থেকে সময় লেগে যাচ্ছে। আর গ্রাফ টুল দিয়ে করলে আপনি দ্রুত করতে পারতেছেন। এটাও দেখেন সেম যেমন আছে, এইখান থেকেও সেম। এটা চাইলে এটাও, এদিকে আনগ্রুপের অপশন আছে, যাই হোক এটাও আপনি আনগ্রুপ করতে পারবেন, বা এদিক থেকে সেটিং থেকে দেখলেই আনগ্রুপ করতে পারবেন। কিন্তু গ্রাফ থেকে করলে আমরা কাজগুলো দ্রুত করতে পারি। আচ্ছা এবার আসি, গ্রাফ টুলে আসলাম, এবার আসি আর্টবোর্ড। গ্রাফ টুল থেকে আর্টবোর্ড। আর্টবোর্ড জিনিসটা কি? যে আমরা আর্টবোর্ড শুরুর দিকে বলছিলাম, আর্টবোর্ড হচ্ছে আমাদের যে পেজ, এই যে যেখানে আমরা যে পেজটা দেখতেছি এটাই হচ্ছে আর্টবোর্ড। যেমন আমরা শুরুর দিকে যখন ফাইল নিই, আমরা কয়টা আর্টবোর্ড নিব এটা দেখছিলাম, যে 5টা আর্টবোর্ড নেবেন না 6টা আর্টবোর্ড নেবেন, আর্টবোর্ডের কত সাইজ নেবেন, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করবেন না হরিজন্টাল বরাবর কাজ করবেন। ঠিক আর্টবোর্ড আপনি এখানে আর্টবোর্ড টুলের মাধ্যমে, অর্থাৎ গ্রাফ টুলের নিচের টুল, এই আর্টবোর্ড টুলের মাধ্যমে আমরা আর্টবোর্ডকে মডিফাই করতে পারি। অর্থাৎ আর্টবোর্ডকে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, কপি করতে পারবেন, যে কোনো নির্দিষ্ট সাইজেও দিতে পারবেন। তাহলে এখানে আর্টবোর্ড টুলে আসলাম, দেখেন শুধুমাত্র আর্টবোর্ড সিলেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমার আর্টবোর্ড টুল শুধুমাত্র আমার যে এই যে গ্রেডিয়েন্ট থেকে ব্রাশ সাইজ এতটুকু থাকবে, তাহলে আপনি টেনে এখান থেকে সিম্পল ভাবে ছোট করে দেন। তাহলে দেখেন আপনার আর্টবোর্ড একটা ছোট্ট একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। আর আর্টবোর্ড যদি আপনি চাইলে বড় করতে চান, তাহলে সেক্ষেত্রে বড়ও করতে পারবেন। একইভাবে আর্টবোর্ড টুলে ক্লিক করলাম, আর্টবোর্ড আপনি ইচ্ছামতো যতটুকু বড় সেই হিসাবে আপনি মডিফাই করতে পারতেছেন। তারপর আর্টবোর্ডের যে কোনো আপনি সাইজও নিতে পারবেন। তাহলে দেখেন সাইজটাও নেওয়া দেখাচ্ছি, এখান থেকে আর্টবোর্ড আমি এটাকে কপি করে নিই, এই আর্টবোর্ড নিলাম, এই আর্টবোর্ডটাকে আমি কপি করতে যাচ্ছি। আর্টবোর্ডে যা কিছু আছে সবকিছু কিন্তু আর্টবোর্ড কপি করার সাথে সাথে কপি হয়। তাহলে অল্টার চেপে এটাকে আমি সাইডে শিফট চেপে নিয়ে আসলাম, যেভাবে আমরা কোনো অবজেক্ট কপি করি ঠিক সেভাবেই। তাহলে আর্টবোর্ডে যত টুল আছে সেগুলা সহ কিন্তু আরেকটা কপি হয়ে গেছে। তারপর আর্টবোর্ড আমরা ছোট করা শিখলাম, বড় করা শিখলাম, কপি করা শিখলাম। এখন আপনি কি এটাকে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে যাচ্ছি, উপর থেকে দেখেন এই যে একটা আপনার ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট মোড আছে। পোর্ট্রেট মোড চাইলে পোর্ট্রেট মোডে ক্লিক করেন, ল্যান্ডস্কেপ চাইলে ল্যান্ডস্কেপে ক্লিক করেন, সেই হিসেবে আর্টবোর্ডটা চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া এখানে পূর্বে থেকে কিছু সাইজ দেওয়া আছে, যেমন আমাদের এটা A4 পেজ দরকার, এখান থেকে আপনি অনেক সাইজ দেওয়া আছে, এখান থেকে A4 করে দেন, আর্টবোর্ডটা আপনার A4 সাইজ হয়ে গেছে। আপনি যে সাইজ করতে চাচ্ছেন B5 যে সাইজ করতে চাচ্ছেন সেই সাইজটা আপনার এখানে আর্টবোর্ডের এখানে চলে আসবে। এটা হচ্ছে আর্টবোর্ড মডিফাইয়ের জন্য। অন্যান্য ভাবে যে অবজেক্ট মডিফাই করি ঠিক সেম ভাবেই আর্টবোর্ড আপনি মডিফাই করতে পারবেন। তাছাড়া এদিকে যে অপশনগুলো আছে
এটা আপনার কোণ নির্ণয়, কোন পাশ থেকে ছোট বড় করবেন। আর পরেরগুলো হচ্ছে এক্স ওয়াই ডাব্লিউ এইচ। এক্স ওয়াইটা হচ্ছে আপনার অবস্থান, এটার এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এই যে আমরা এখানে টানতেছি, এটা কিন্তু দেখেন এক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ অবস্থানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্স ওয়াই হচ্ছে আপনার অবস্থান, আর ডাব্লিউ তে হচ্ছে ওয়াইড হাইট, এতটুকুই। তাহলে আর্টবোর্ডের মাধ্যমে আর্টবোর্ড আপনি মডিফাই করতে পারবেন, এটাই। আমি ব্যাক যাচ্ছি, আমার একটা আর্টবোর্ডেই এনাফ আপাতত। আর্টবোর্ডের পরেরটাতে চলে যাচ্ছে আমি। এগুলাতে আমি খুব ডিটেলস কেন বলতেছি না, দেখেন খুব ডিটেলস কেন বলতেছি না, অলরেডি আমরা ফটোশপে বা এগুলার দিকে আমরা দেখছি, যার জন্য খুব ডিটেলস আমি বলতেছি না। যেমন আর্টবোর্ড আমরা যেভাবে একটা অবজেক্টকে ছোট বড় করি, ঠিক এই যে ছোট বড় টানতেছি, এটা বড় হচ্ছে। আর্টবোর্ডও কিন্তু ওই একই কাজ, টানতেছে বড় হচ্ছে, এই জন্য ডিটেলসে যাচ্ছে, খুবই সিম্পল। আর্টবোর্ডের পরে আসছে স্লাইস টুল। স্লাইস টুল ফটোশপে কি করতাম বলেন, ওই একই কাজ। স্লাইস টুল দিয়ে ফটোশপে কি করতাম? তারিক ভাই আপনার স্মরণ আছে স্লাইস টুল দিয়ে ফটোশপে কি করা হইতো? যে কেউ বলতে পারেন, স্লাইস টুল দিয়ে ফটোশপে কি করা হইতো? ক্রপ টুলের ভিতর ছিল স্লাইস টুল। আচ্ছা, কারো কি স্মরণ নাই? ঠিক আছে, ফটোশপে যেভাবে স্লাইস অর্থ তো টুকরো, হ্যাঁ টুকরো করে মনে হয়। পিস পিস করা আর কি, ওরকম একটা মানে স্লাইস টুলটা যে, শুনি। ওকে ঠিক আছে, আমি ব্যাগ আসছি তাহলে। স্লাইস টুলটা হচ্ছে এটা, যে আমরা যেমন ফটোশপের ক্ষেত্রে বলছিলাম যে যখন আপনার পেজটা অনেক বড় হবে, আপনার নির্দিষ্ট কিছু অংশ এক্সপোর্ট করার প্রয়োজন পড়বে। অর্থাৎ দেখেন এখানে তো আমার পুরোটা যদি আমি সেভ দেই, আমার তো ওই যে ভাইয়া মনে আছে ওইটা হ্যাঁ মনে হ্যাঁ হয় যে ওটাই মডেলটা ওটাই আলাদা করছিলাম, তারপর হ্যাঁ ডিটেইলসটা হ্যাঁ আলাদা করছিলাম আমি ওইটাই। ওটাই এখানেও সেম। এখন দেখেন আমার শুধুমাত্র এই গ্রাফটা আমাকে এক্সপোর্ট করার প্রয়োজন পড়ছে, আমি কি এগুলো ডিলিট করে ফেলবো এমনটা না। আপনার যতটুকু অংশ এক্সপোর্ট বা করার প্রয়োজন পড়ছে, আপনি ততটুকু অংশ এক্সপোর্ট করতে পারবেন স্লাইস টুলের মাধ্যমে। আমি তো এটা এখানে রাখলাম, আর এটাকে এখানে রাখলাম। এখন আমার পুরো পেজের মধ্যে শুধুমাত্র এই বৃত্তটাকে আমার এক্সপোর্ট করার প্রয়োজন পড়ছে, এই গ্রেডিয়েন্ট বা এটার আমার প্রয়োজন নাই। আমার দ্রুত বায়ার বললো যে সার্কেলটা আপনি কিভাবে তৈরি করছেন আমি এটা দেখতে যাচ্ছি, আপনি কি এখন পুরোটা এইভাবে এক্সপোর্ট করবেন, এমনটা তো না। শুধুমাত্র আমরা সার্কেলটাই এক্সপোর্ট করতে পারবো স্লাইস টুলের মাধ্যমে। ফটোশপেও এই একই কাজটা করছিলাম। যাই হোক, আপনারা তো মনে হয় আস্তে আস্তে আবার ফটোশপ সরানো হয়ে ফেলতেছেন। ফটোশপে যেটা কাজ করছিলাম সেটাই, এটা ছিল আপনাদের ক্রপ টুলে। ফটোশপ ওপেন করে দেখাই দিচ্ছি কোথায় ছিল। ফাইল, নিউ নিলাম, এটা অনেক বড় পেজ হয়ে গেছে। নিলাম, এই যে নিচে আছে স্লাইস টুল, এই যে স্লাইস টুল, এখান থেকে আপনি যতটুকু করতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করে করে কাজগুলো করতে পারবেন। এটা দেখাইছিলাম, এখান থেকে স্লাইস টুল ঠিক সিমিলার, এখানেও স্লাইস টুল সিমিলার। স্লাইস টুল থেকে শুধুমাত্র আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, তার মানে এতটুকু অংশে শুধু আপনার এক্সপোর্ট হবে, এই বৃত্তটাই শুধু এক্সপোর্ট হবে। বৃত্তটা আমি স্লাইস টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফাইল থেকে দেখেন লেখা আছে সেভ সিলেক্টেড স্লাইস। সিলেক্টেড স্লাইস কোনটা আছে, এটা এটা আমি সেভ দিলাম কোথায়, ডেস্কটপে দিয়ে ওকে করলাম। দেখেন শুধুমাত্র এইটুক জায়গা আমার ইমেজটা এক্সপোর্ট হয়ে গেছে ডেস্কটপে, শুধুমাত্র ওই অংশটুকুই। ডেস্কটপে একটা ইমেজ না একটা ফোল্ডার আসছে অটোমেটিকলি ভাবে, শুধুমাত্র বৃত্তটা আমার এক্সপোর্ট হয়ে গেছে, এক্সট্রা কোনো জিনিস এক্সপোর্ট হয়নি। আপনি চাইলে একই সঙ্গে ফটোশপে যেমন অল স্লাইস এক্সট্রা ভাবে এক্সপোর্ট করতে পারছিলাম, ফটোশপের ক্ষেত্রে এটা কি করতে হইতো কারণ স্মরণ আছে, এটা আমরা কিভাবে এক্সপোর্ট করতাম স্লাইস টুলে? এটা কিন্তু আমরা সেভ ফর ওয়েব করতাম, ফটোশপের ক্ষেত্রে এটা হতো সেভ ফর ওয়েব। যাক আগের ভিডিওগুলো দেখবেন, সম্ভবত এটা 6 নাম্বার ক্লাসে আপনাদের আছে স্লাইস টুলটা, 6 নাম্বার সম্ভবত 6 নাম্বার ক্লাসে দেখবেন স্লাইস টুলের বিষয়ে কিভাবে এক্সপোর্ট করি এখানে দেয়া আছে। তাহলে এখন আপনার দুটো অংশ এটা এক্সপোর্ট করার প্রয়োজন পড়ছে, তারপরে এই যে এটা এবং গ্রেডিয়েন্ট টুল আলাদা আলাদা ভাবে। তাহলে স্লাইস টুলে আসেন আপনি, এটা স্লাইস টুল কোনটা গেল, এটা, তার মানে এটা একবার যতটুকু এটা সিলেক্ট করলাম সাথে এটা সিলেক্ট করলাম, তার মানে এটা আর এটা এই দুটো এবার আমরা একসাথে এক্সপোর্ট করার প্রয়োজন পড়ছে। তাহলে দুটো এক্সপোর্ট কিভাবে করব, আমাকে স্লাইস গুলো সিলেক্ট করতে হবে।
বর্তমান সিলেক্টেড অবস্থায় এই স্লাইসটা আছে, কিন্তু এই স্লাইসটা সিলেক্টেড অবস্থায় নেই। যদি আপনার সিলেক্ট থাকে তাহলে এখানে যে কালারটা আছে এই কালারটা ধারণ করবে। কিভাবে সিলেক্ট করব, এখান থেকে এসে আপনি এই যে সিলেক্ট টুল থেকে দেখেন এটা সিলেক্ট আছে, শিফট চেপে এই স্লাইসের উপর ক্লিক করেন, তাহলে বর্তমান কয়টা সিলেক্ট আছে, দুটো স্লাইস সিলেক্ট করা আছে। এখান থেকে ফাইল থেকে সেভ সিলেক্টেড স্লাইস। এবার ডেস্কটপে আমি সরাসরি দিচ্ছি না, কেননা এটা অটোমেটিক্যালি একটা ইমেজ ফোল্ডার তৈরি করে, আর অলরেডি ডেস্কটপের মধ্যে একটা ইমেজ ফোল্ডার আছে, এইজন্য এটা না হলে ওভারল্যাপিং হয়ে যাবে। এইজন্য ইমেজের ভিতর ঢুকে আমরা আবার এটা সেভ দিচ্ছি। দেখেন এই গ্রেডিয়েন্ট টুল, এটা একটা এক্সপোর্ট হবে, এটা একটা এক্সপোর্ট হবে, দুটো। এই যে ইমেজ, এই গ্রেডিয়েন্ট টুল, এটা একটা আলাদাভাবে এক্সপোর্ট হয়ে গেছে। তাহলে স্লাইস টুল দিয়ে আমরা খন্ড খন্ড ভাবে আমরা যে কোনো জিনিস এক্সপোর্ট করতে পারি। এখন স্লাইস টুলের নিচের যে অপশনটা আছে স্লাইস সিলেকশন টুল, এটা কি কাজ করে? এখন আপনার ধরে নেন এখান থেকে আপনার গ্রাফ পর্যন্ত দরকার, আর্টবোর্ডের নিচের টেক্সটগুলো প্রয়োজন নাই, এটা এখন আমরা মডিফাই করব কিভাবে? এটা মডিফাই করার জন্য হচ্ছে স্লাইস সিলেকশন টুল, এটা ধরে আপনি স্লাইসকে মডিফাই করতে পারবেন। এটা এই যে দেখেন ধরে আমি এখন ছোট বড় করতে পারতেছি, আর্টবোর্ড পর্যন্ত প্রয়োজন, আর্টবোর্ড পর্যন্ত নিয়ে যান। যেমন এটার আমার পুরোটা প্রয়োজন, এইদিকে সাইডে আমার একটু বেশি অংশ চলে আসছে, এটা আপনি এইভাবে ছোট বা মডিফাই আপনি করতে পারবেন। সেটা হচ্ছে স্লাইস সিলেক্টেড টুল দিয়ে, এই যে নিচের দিকে স্লাইস সিলেকশন টুল দিয়ে আপনি এটা মডিফাই করতে পারবেন, এতটুকুই। তাহলে স্লাইস টুলের কাজ হচ্ছে যে আপনি নিচ থেকে আলাদাভাবে প্রত্যেকটা অংশ এক্সপোর্ট করতে পারবেন, তবে সেটা আর্টবোর্ডের বাইরে কাজ করবে না। এখন যে আমি আর্টবোর্ডের বাইরেও সিলেক্ট করি, তাহলে আর্টবোর্ডের বাইরে থেকে সেটা এক্সপোর্ট করবে না, শুধুমাত্র আর্টবোর্ডের ভিতরে যেগুলো আছে শুধুমাত্র সেগুলো স্লাইস টুল এক্সপোর্ট করবে। তাহলে স্লাইস টুলের দিক থেকে পরের টুলে আসি, এই যে হ্যান্ড টুল অলরেডি জানেন আপনারা। এই যে ধরে আমি ইচ্ছামতো সরাইতে পারতেছি, হ্যান্ড টুল ক্লিক করে সরাইতে পারতেছি। এরপর আছে জুম টুলে ক্লিক করে আপনি জুম করতে পারতেছেন। তারপরটা হচ্ছে কালার, এখান থেকে যে কালার, এটা চাইলে আপনি উপর ফিল কালার, স্ট্রোক কালার চেঞ্জ করতে পারতেছেন। তারপরে নিচের এগুলো জানেন আপনারা অলরেডি, এগুলো নিয়ে আমরা অনেকবার কাজ করছি। উপরটা ফিল কালার, নিচেরটা স্ট্রোক কালার, আর এটার দিক থেকে আপনার ফিল কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এটা হচ্ছে নান কালার, কালারটা থাকবে না, এতটুকুই। এখন আমরা এখান থেকে সব টুল কিন্তু ইলাস্ট্রেটরের সব টুল সিলেক্ট শেষ করে ফেলছি আজকেই। এখান থেকে প্রত্যেকটা টুলেই দেখানো হয়েছে আপনাদের, সেই টুলগুলো আপনারা দেখবেন। এখন কিছু বিষয় আছে, স্লাইসটা ডিলিট করে দিই, আপনি খালি স্লাইসটা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে স্লাইস ডিলিট হয়ে যায়। স্লাইস টুল থেকে ডিলিট বাটনে ক্লিক করলে স্লাইস টুল আপনার ডিলিট হয়ে যায়। ওকে, এরপরে চলে আসতেছি অ্যালাইন বিষয়টাও আমি ফটোশপে থাকতে অনেক ডিটেলস বুঝাইছিলাম, এখানে আমি ডিটেলস বুঝাবো না, কেননা আমরা অ্যালাইন বিষয়টা অলরেডি জানি। আমরা জানি। তাহলে অ্যালাইন বিষয়টা কি করে, ফটোশপে যেভাবে কাজ করে এখানেও সেম। অ্যালাইনের জন্য যেমন এটা হচ্ছে অ্যালাইনের জন্য, এই যে অ্যালাইন, এটা আমি বাইরে বের করে নিয়ে আসতেছি। ফটোশপে যে অ্যালাইনগুলো করছি সেম, কোনো পার্থক্য নেই। পার্থক্য এই যে এখান থেকে আপনি অ্যালাইন ক্লিক করে অ্যালাইন নিয়ে আসতে পারেন, এই অ্যালাইনের টুলবোর্ডে নিয়ে আসবেন। আর কয়েকটা সিলেকশন করলো, এই যে উপরের যে অপশন বার বা কন্ট্রোল বার, এখানেও কিন্তু অ্যালাইন চলে আসে। এখানে যদি না আসে তাহলে উইন্ডো থেকে আপনি অ্যালাইন নিয়ে আসবেন, এখান থেকে আপনি অ্যালাইন করে কন্ট্রোল করতে পারবেন। তাহলে অ্যালাইন দিয়ে কি হয়, আপনার যে কোনো এক পাশ থেকে আমরা সরাইতে পারি। তাহলে আসি, এখান থেকে আমি কয়েকটা ঘর নিচ্ছি, এখান থেকে আচ্ছা ফটোশপের যে অ্যালাইনটা করছিলাম ওই অ্যালাইনটাই করি। ফটোশপে অ্যালাইনের দিন যখন আপনাদের বুঝাইছিলাম, যেমন এটা নিলাম, এটা এখানে, এটা এখানে, এখানে আমি দেখেন। তারপরে কি করতাম, আমরা সবগুলো সিলেক্ট করতাম, উপর দিক থেকে অ্যালাইন চলে আসে। আমি যদি নিচ থেকে অ্যালাইন করতে চাই তাহলে কোনটা নিচের দিকে দিতাম, তাহলে উপরে যদি অ্যালাইন করতে চান মিডিল বরাবর তাহলে মিডিল বরাবর দিতাম। এই অ্যালাইনটাই ওখানেও ইলাস্ট্রেটরে সেম। তাহলে এখানে আমি কয়েকটা শেপ নিয়ে নিচ্ছি, ইলাস্ট্রেটরে এসে
একটা এখানে শেপ নিলাম, এটা আমি কপি করে যেখানে সেখানে বসাচ্ছি, যেখানে সেখানে বসাইলাম। সেটা বাদ দিই। তাহলে দেখেন এখান থেকে আমি যখন সবগুলো একসঙ্গে তাহলে সিলেক্ট করব, কিভাবে সিলেক্ট করব, ওই যে সিলেকশন টুল থেকে টেনে এভাবে আমি এটা পুরোটাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি লাইন করবেন, মিডল লাইন করবেন, তাহলে মিডল লাইনে ক্লিক দেন, সবগুলো একসাথে আপনার সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা আরেকটু সাইডে রাখি, সবগুলো সিলেক্ট করলাম, এখান থেকে ভার্টিক্যাল বরাবর মিডল লাইন করলাম, তাই এটা মিডল লাইন হয়ে গেল। কিন্তু ফটোশপে একটা জিনিস, আমাদের একটা বিষয় ছিল, ফটোশপের যে বিষয়টা উল্লেখযোগ্য, সবগুলো আমি দেখেন সবগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এটার সাথে অ্যালাইন করব। যেমন এখানে আমি মিডল লাইন দিয়ে দিচ্ছি, সরি এটা ডিস্ট্রিবিউট, এখান থেকে আমি মিডল লাইন দিয়ে দিচ্ছি, যে কোনো একটার সাথে কিন্তু এটা সমানভাবে অ্যালাইন হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি এটার সাথে অ্যালাইন করব, তাহলে আমরা কি করতাম ফটোশপে, আমি চাচ্ছি বর্তমানে আমার মাউসটা আছে এটার সাথে অ্যালাইন করব, তাহলে আমরা কি করতাম, এটাকে সিলেক্ট করে এটা তারপরে এটা ওই লেয়ারে যে অ্যালাইন দিতাম, ওকে, এটাকে আমরা কিভাবে সিলেক্ট করতাম, কন্ট্রোল চেপে ওই যে থাম্বনেইলে ক্লিক করতাম। এটা এটা সিলেক্ট, এখান থেকে আসলাম, এখান থেকে আসার পরে এখানে কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করতাম, অর্থাৎ তারপরে আবার সবগুলো সিলেকশন করে যদি এটার সাথে করতে চাই তাহলে এটার সাথে করতাম, তাহলে দেখেন এটার সাথে হয়ে গেছে। তাহলে এটা আমরা ফটোশপে কিভাবে করব, দেখেন ইলাস্ট্রেটরে কিভাবে করব, ব্যাক গেলাম, কি করবেন সবগুলো আপনি সিলেক্ট করলেন, আপনি কার সাথে করতে যাচ্ছেন, আমি চাচ্ছি এই নিচেরটার সাথে হবে, তাহলে সবগুলো সিলেক্ট করার পরে এটাতে আরেকবার একটা ক্লিক দিব, দেখেন এটা একটা রাউন্ড চলে আসছে, এবার এটার সাথে হবে, নিচে দিলাম, দেখেন এটার সাথে সবগুলো হয়ে গেল। যদি আমি এটার সাথে করতে চাই তাহলে কিভাবে করব, সবগুলোকে সিলেক্ট করলাম, এবার এটাকে ক্লিক করলাম, এবার এটার সাথে করতে যাচ্ছে, তার মানে এটার সাথে হচ্ছে। তাহলে আপনি যার সাথে ক্লিক করবেন, ফটোশপে এটা যেভাবে করতাম, কন্ট্রোল চেপে ক্লিক করতাম, তাহলে কিন্তু সিলেকশন হতো, কন্ট্রোল চেপে ক্লিক করলে এটা সিলেকশন হতো। আর এটাতে কি করবেন, যা শুধু সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার কিচ্ছু চাপতে হবে না, শুধুমাত্র একটা করে ক্লিক দিবেন, এই যে একটা রাউন্ডেড বর্ডার চলে আসছে। আর ঠিক ডিস্ট্রিবিউট ফটোশপে যেভাবে ডিস্ট্রিবিউট করছি, এটাই ডিস্ট্রিবিউট আমাদের কিসের জন্য ব্যবহার করতাম, এটা বলবে নাহিদ ভাই, ডিস্ট্রিবিউট দিয়ে কি করা হতো নাহিদ ভাই, মাইক্রোফোন কি আপনার আছে? আচ্ছা নাহিদ ভাই মাইক্রোফোন নাই। তারেক ভাই আপনি বলতে পারবেন স্মরণ আছে ডিস্ট্রিবিউট কি করে? ফটোশপের ডিটেলস আলোচনা করছিলাম। আচ্ছা যে কেউ বলতে পারেন। কোনটা ভাই? এই যে ডিস্ট্রিবিউট, এই যে এখানকার তিনটার বেশি অবজেক্টকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে। যাই হোক আখিদা আপুকে ধন্যবাদ। এটা হচ্ছে আপনার নির্দিষ্ট সমান ভাগে ডিস্ট্রিবিউট বা সমান ভাগে ভাগ করার জন্য এই ডিস্ট্রিবিউটিং করা হতো। যদি এগুলো স্মরণ হারা যায় তাহলে তো সমস্যা। তাহলে দেখেন এখান থেকে এটা সিলেক্ট করে দেয়, এটা ছোট করে নি সবগুলো, সবগুলো ভাই মানে যে হরিজন্টালি মানে সমান ভাগে বা যাতে হ্যাঁ আবার হরিজন্টালি ভার্টিক্যাল ভাবে, ভার্টিক্যালিও। যেমন এটা দেখেন এতটা ফাঁকা রাখলাম, এটার অটো সিলেক্ট অন করে দেই, এটাতে একটু, এটাতে একটু বেশি কম ফাঁকা, এটাতে আরেকটু ফাঁকা, বা এটা কাছাকাছি আছে। দেখেন এদের যে দূরত্বগুলো আছে, দূরত্বগুলো কিন্তু কম, কারো বেশি কারো কম। এই যে এইগুলা সবার দূরত্বগুলো সমান করার জন্য কিন্তু আমরা ডিস্ট্রিবিউট ব্যবহার করতাম। তাহলে সবগুলো আমি সিলেক্ট করলাম, সব লেয়ারগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি ডিস্ট্রিবিউটে ক্লিক দিলাম, দেখেন এটার সব এই দিক থেকে নিচে ঠিকঠাক করে নিন, এটা বোঝা যাবে না। কন্ট্রোল জেড চাপতেছি, প্রথমে আমি নিচের দিকে করে নিলাম। এখন দেখেন এই যে কারো ফাঁকা বেশি কারো ফাঁকা কম, এই যে সমান ভাগে সবাইকে একটা সমান ফাঁকা দেওয়ার জন্য আমরা কিন্তু ডিস্ট্রিবিউটটা ব্যবহার করতাম। এখান থেকে যখন ডিস্ট্রিবিউট করতেছি, প্রত্যেকটা এখান থেকে এটা দূরত্ব যতটুকু, এখান থেকে এটা দূরত্ব ততটুকু, এখান থেকে এটা দূরত্ব ততটুকু
প্রত্যেকটা দূরত্ব সমান ভাগে ভাগ করার জন্য কিন্তু আমরা ডিস্ট্রিবিউট ব্যবহার করতাম। আর এগুলো অনেক জি ডিটেলসে ভাই। বলা হয়েছিল। ঠিক ওই কাজটাই এখানেও হবে। তাহলে এখানে আমি যখন এই সবগুলা সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে এটা আমি আপাতত নিচে রাখলাম। দেখেন এখানেও কিন্তু দূরত্বগুলো ঠিক নেই, এখানে যতটুকু দূরত্ব এখানে বা এখানে দূরত্বগুলো একেবারে আপনি সঠিকভাবে মাপেন, দূরত্বগুলো কিন্তু ঠিক নেই। এটাও ঠিকভাবে সমান করার জন্য ওই একই রকম কাজ, এই ডিস্ট্রিবিউটে ক্লিক দিলাম। এটা একটা জিনিস, এটা পুরাটা আর্টবোর্ডের সাথে কেন যাচ্ছে, এখানে একটা জিনিস শুধু অতিরিক্ত আছে ফটোশপের তুলনায়, একটা হচ্ছে আর্টবোর্ড, একটা হচ্ছে সিলেকশন। এই যে এখানে দেখেন লেখা আছে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু অবজেক্ট এটা লাগবে না, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড। আর ফটোশপে যে কাজটা হয় এটা হয় অ্যালাইন টু সিলেকশন, শুধুমাত্র সিলেকশনের মধ্যেই কাজ করে। তাহলে অ্যালাইন টু সিলেকশন রাখলাম, এটার পরে এখানে আমি ডিস্ট্রিবিউটে ক্লিক করলাম। তাহলে দেখেন প্রত্যেকটার কি হয়, দূরত্বগুলো সমান হয়ে গেল। দেখেন আইকনগুলোও তো সেম, এখানে যে আইকন আছে এখানেও কিন্তু সেম আইকন। আপনি এখানে যে ভিউ থেকে অ্যালাইন করে গেল, এখানে অ্যালাইন কি আছে? আচ্ছা এখানে অ্যালাইন নাই। এখানে এই যে যে আইকন, এখানেও কিন্তু আইকনগুলো সেম। আর যেটা এখানে লেখা আছে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড কোনটাকে আমরা জানি, এই যে পেজটা এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। যদি এটার সাথে করেন তাহলে পুরো পেজের সাথে হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যালাইন টু সিলেকশন যখন রাখবেন শুধুমাত্র আপনার অবজেক্টের সাথে কাজ করবে, আর যখন অ্যালাইন টু আর্টবোর্ড রাখবেন তখন এই যে পিছনে যে আপনার পেজের সাইজটা নিছেন সেটার উপর ভিত্তি করে কাজ করবে। তাহলে অ্যালাইন টু সিলেকশন একটা আছে, অ্যালাইন টু আর্টবোর্ড। তাহলে সিলেকশন কিসের জন্য কাজ করতেছে, শুধুমাত্র আমাদের যে কয়েকটা অবজেক্ট সিলেক্ট করতেছি সেটার ক্ষেত্রে। আর অ্যালাইন টু আর্টবোর্ড আপনার পিছনের যে পেজটা আছে সেটার সাথে কাজ করবে। তো সিলেক্ট করলাম, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড রাখছি, যদি দেই ডিস্ট্রিবিউট তাহলে আমার আর্টবোর্ডের সাথে এটা সমান ভাগে ভাগা করে নিচ্ছে। এই হচ্ছে অ্যালাইন। যাই হোক অ্যালাইন আমি মনে করলাম যে খুব আরো দ্রুত চলে যাব, কারণ অ্যালাইন ফটোশপে দেখানো হয়েছিল, আইকনও সেম। পরের টপিকে চলে যাচ্ছি। আই থিঙ্ক আপনাদের আরেকটু ভিডিওগুলো বেশি দেখার দরকার আমার মনে হচ্ছে, কারণ আপনারা অনেক জিনিসই ভুলে যাচ্ছেন। ওকে, এবার আমি পাথফাইন্ডারে আসতেছি। পাথফাইন্ডার খুবই গুরুত্বপূর্ণ, পাথফাইন্ডার খুবই গুরুত্বপূর্ণ। শেপ বিল্ডার যেমন গুরুত্বপূর্ণ বলছিলাম, পাথফাইন্ডার কিন্তু আপনার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাথফাইন্ডার আমরা আমাদের কাজের ক্ষেত্রে সর্বদাই বা সবসময় ব্যবহার করতেই থাকবো। বিভিন্ন রকম শেপ কাটা বা এগুলার ক্ষেত্রে আমরা পাথফাইন্ডার ব্যবহার করতেই থাকবো। সেক্ষেত্রে পাথফাইন্ডার যিনি বুঝবেন না আমাকে বলবেন যে আবার রিপিট করার জন্য। তাহলে পাথফাইন্ডার কোনটা, আমি ফটোশপের সাথে আপনাদের উদাহরণ দিয়ে কাজগুলো দেখাচ্ছি। ফটোশপের সাথে উদাহরণ দিয়ে কাজগুলো দেখাচ্ছি, যারা ফটোশপ বুঝেন সেক্ষেত্রে যেন এটাও সহজে বুঝে যান। ওকে, দেখেন আমি দুটা শেপ জোড়া দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি করতাম, যে কেউ বলেন আমাকে। এটা শেপের সাথে আমি নিচে আরেকটা শেপ জোড়া দিতে যাচ্ছি, আমরা কি করতাম, একটা শেপের সাথে আরেকটা মার্জ, জোড়া দিতে যাচ্ছি আমি। তাহলে এখানে সিলেক্ট করতাম যেই ধরনের শেপ জোড়া দিতে যাচ্ছি, রেক্টেঙ্গুলার জোড়া দিতে যাচ্ছি, উপর থেকে এনে কম্বাইন শেপ করে দিতাম। এবার যেটা করতেছি আমি, দেখেন দুটো শেপের মধ্যে জোড়া লাগতো, তারপর আনার পরে আবার মার্জ শেপ করতাম, তারপরে এখানে এবার দুটো শেপ কিন্তু আপনার জোড়া হয়েছে। ঠিক এবার যে আমি শেপ কাটতে চাই তাহলে কি করতাম, এখানে আসলাম, রেক্টেঙ্গুলার টুলে এখানে আসলাম, তারপর এখান থেকে যে সাবট্রাক্ট ফন্ট শেপে আসলাম, আসার পরে তারপর এখানে টানলাম যতটুকু কাটতে চাই, এটা কাটলো। এখান থেকে আসার পর মার্জ শেপ করতাম, এইভাবে কিন্তু শেপগুলো কাটতাম আমরা। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এত ঝামেলা নাই, যেটা আমরা শেপ বিল্ডার টুল ইতিমধ্যে আপনাদের দেখানো হয়েছে। শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারি, পাথফাইন্ডার টুল দিয়েও করতে পারি এই ধরনের কাজগুলো। তাহলে ফটোশপে ওইভাবে কিন্তু আমরা যেমন বিজনেস কার্ড তৈরির ক্ষেত্রে, বিভিন্ন রকম ছোটখাটো ডিজাইনগুলো তৈরির ক্ষেত্রে এইভাবে আমরা শেপগুলো কাটছিলাম, ওই কাজটা এখানে করা হয় পাথফাইন্ডার কিংবা শেপ বিল্ডার টুল দিয়ে। আর শেপ বিল্ডার টুল ইতিমধ্যে আপনাদের দেখানো হয়েছে। শেপ বিল্ডার টুল কই গেল, এখান থেকে ওকে, এই যে হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারেন, পাথফাইন্ডার টুল দিয়েও করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে পাথফাইন্ডার আমি কোথায় পাবো। ও আর একটা জিনিস বলে রাখা ভালো, যে দেখেন আমরা এখানে যতগুলো টপিক নিয়ে আলোচনা করতেছি, এই গ্রেডিয়েন্ট টুল নিয়ে পুরো 1 ঘন্টা ক্লাস নেওয়া যাবে। এমনকি এই পাথফাইন্ডার নিয়েও আপনার পুরো 1 ঘন্টা ধরে একটা ক্লাস নেওয়া যাবে। পাথফাইন্ডার নিয়ে আরো বেশিও না হ্যাঁ 1 ঘন্টা কিংবা তারও বেশি সময় ধরেও কিন্তু আমি পাথফাইন্ডার নিয়ে শুধু আপনাদের ক্লাস নিতে পারবো।
এখন যদি আমরা পুরো একটা টপিকে যদি একটা করে টপিক শেষ করে দিই তাহলে কিন্তু ওইদিকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু ডিজাইন বা ওইদিকে যেতে পারবো না। যেহেতু আমাদের সময় কম সেহেতু আমাকে দ্রুতই বুঝতে হচ্ছে, সেদিক থেকে আপনাদেরকেও একটু ভাষা একটু বেশি প্র্যাকটিস করতে হবে। আর এদিকে দেখেন বিশাল একটা কাজ শেখার একটা শিডিউল আছে। আর এরপর থেকে আমরা তো আবার এই যে বিজনেস কার্ড রেখে রাখছি, শুধুমাত্র যদি আপনারা নিতে পারেন তাহলে একটা বিজনেস কার্ড ডিজাইনও করে দেখাবো, যদি আপনারা নিতে পারেন। তাহলে পাথফাইন্ডারে আমি চলে যাচ্ছি। পাথফাইন্ডারটা একটু শুধু মনোযোগ দিবেন, কাজটা একেবারেই কঠিন কিছু না। এখানে যেভাবে শেপগুলো কাটছি ঠিক সিমিলার সেভাবে পাথফাইন্ডার দিয়ে এখানে শেপগুলো কাটবো আমরা। তাহলে পাথফাইন্ডার আনার জন্য আপনি কি করবেন, পাথফাইন্ডার উইন্ডো থেকে যাবেন, তারপর দেখেন কোথায় পাথফাইন্ডার লেখা আছে, এই যে পাথফাইন্ডার, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট F9। তো দেখেন এখানে পাথফাইন্ডার যে চলে আসছে, এই যে পাথফাইন্ডার আইকনগুলো চলে আসছে। তার সাথে এই ফটোশপের আরেকটা জিনিস স্মরণ করে দিই, প্রথম ক্লাসে কি দ্বিতীয় ক্লাসে দেখাইছিলাম আপনাদের, এটা স্মরণ আছে এখানে সিলেকশনের, এই যে সিলেকশন করতাম, যে বাংলাদেশের পতাকা দেখাইছিলাম আপনাদের প্রথম ক্লাসে, যে অলটা চেয়ে ব্যাক করে এখানে কালার দিতাম বাই দিক থেকে, এটা স্মরণ আছে আপনাদের? জি ভাইয়া। তাহলে জি ভাই। এই যে সিলেকশনটা আমরা অ্যাড করতে চাইলে তাহলে এখানে কোনটা কাজ করতাম, এই আইকনগুলো দেখেন দেখি। আমি এখানে সিলেকশন কিছু অ্যাড করতে যাচ্ছি, এখানে আরো সিলেকশন বাড়াবো, তাহলে আমরা কি করতাম, তাহলে এই যে এখানে দেওয়া আছে অ্যাড সিলেকশন, এখানে ক্লিক করে এই যে সিলেকশনটা কিন্তু আমরা বাড়াইতাম, যেখানে প্রয়োজন সেখানে আমি সিলেকশনটা বাড়াইতে পারতেছি। যদি বিয়োগ করতে চাইতাম তাহলে দেখেন এই যে এখানে বিয়োগ, এখানে ক্লিক করে যতটুকু টানতেছেন ততটুকু অংশ আমাদের বিয়োগ হয়ে যাচ্ছে। এটা কিভাবে শর্টকাট বলছিলাম, যদি আপনি শিফট চাপেন তাহলে কি হইতো, প্লাস হইতো, আর যদি অল্টার চাপেন তাহলে এটা মাইনাস হয়। শিফট চাপলে প্লাস হয়, অল্টার চাপলে মাইনাস হয়। ঠিক এখানে দেখেন এটা কি করতো, শুধুমাত্র আমার যেটা কমন অংশ ততটুকু অংশই থাকতো, এতটুকু কমন এতটুকু অংশ থাকতো। ঠিক এখানকার এই আইকনগুলো দেখেন আর এখানকার এই আইকনগুলো দেখেন, আইকন কিন্তু একই। এখানকার এই যে আইকন ফটোশপের আর এখানকার আইকনগুলো একই, আর এটা নিয়ে ফটোশপের ডিটেলস বলা হয়েছিল, এখানেও আইকনগুলো একই, ঠিক সিমিলার এটাও কিন্তু কাজ করে পাথফাইন্ডারটা। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, আইকনগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন কোনটা কিভাবে কাজ করে, ওরা কিন্তু আইকনগুলো সেভাবে তৈরি করছে। অফিস থেকে ফোন আসছে, হ্যালো, ওকে ঠিক আছে। তাহলে ফটোশপের যে এখানে অ্যাড মাইনাস যে বিষয়টা ছিল ওটাই কিন্তু এখানে। তাহলে কথা বলতেছিলাম যে আইকনগুলা এখানে পাথফাইন্ডার আবার দুটো ভাগে ভাগ করছে, একটা শেপ মোড আর একটা পাথফাইন্ডারস। আমি এখানকার প্রত্যেকটারই কাজ জানি, কিন্তু আপনাদের আমি আজকে এতগুলো দেখাচ্ছি না, কিন্তু আরেকদিন বা এই যে বাকি অংশগুলো দেখাবো, কয়েকটা দেখাচ্ছি, কিন্তু এই যে কয়েকটা আজকে দেখাবো এই কয়েকটা দেখলেই আপনার পুরো পাথফাইন্ডারটা এনাফ আপনার জন্য, আপাতত এনাফ। এখানকার যদি চান পুরোটা দেখতে পুরোটাই আজকেই দেখাইতে পারবো। পাথফাইন্ডার যে এখানে কয়েকটা অপশন আছে, শুধুমাত্র আইকনগুলো ফলো করেন। আমি কিন্তু খালি আইকনগুলো দেখেই কাজগুলো করি, আমি কোনটা কি কাজ করে এদিক থেকে শুধুমাত্র আইকনগুলো দেখেই কাজ করি। দেখেন এখানে কি নেওয়া হয়েছে, দুটো শেপ নেওয়া হয়েছে, এই যে এখানে একটা শেপ, এটার কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি, ওকে, আর এটা নান, এটা নান করে দিচ্ছি। এটার একটা কপি নিই, এখানে এটার কালারটা আমি গ্রে করে দিচ্ছি, যা শুধু একটু ফলো করলেই বুঝে যাবেন। জুম করে নিচ্ছি, তাহলে এখানে দেখেন তো এই যে এই আইকনটা আর এই আইকনটা কি সেম? এখন একটু যদি কথা বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো, না বুঝলে আমাকে বলবেন, সমস্যা নেই। দেখেন এই যে এখানে আইকনটা যেটা দেখতেছি বর্তমান, এই আইকন কিন্তু সেম, এখান থেকে যে আইকনগুলো আছে সেম। তাহলে এখানে যে আইকনটা করতেছে এ কি করবে, একসাথে দুটাকে একসাথে করে জোড়া লাগাই দিবে দুইটা শেপ। হ্যাঁ এই আইকনগুলাই দেখেন সিম্পল। তাহলে এটা আমি এখানে কয়টা আছে, একটা দুটো তিনটা চারটা, ঠিক চারটা, তাহলে আমি কপি করে নিই, এখানে রাখলাম, অল্টার চেপে শিফট চেপে সাইডে রাখলাম, আর কন্ট্রোল ডি দিয়ে চারটা আমি কপি করলাম। তাহলে ঠিক এখানে উপরে চারটা আছে, আমি চারটা কপি করলাম, তাহলে এক পাশ থেকে আমি একটা একটা করে ক্লিক করে করে কাজগুলো করব। তাহলে প্রথমটা দেখেন একটা শেপ আর একটা শেপ জোড়া লাগানো আছে, তাহলে অবশ্যই আমাদের মাস্ট বি সিলেক্ট করতে হবে। এখান থেকে এই দুটো শেপ আমি সিলেক্ট করলাম, এখানে যখনই আপনি ক্লিক করতেছেন দুটাকে ইউনিট করে ফেলবে, ইউনিট অর্থাৎ দুটাকে জোড়া লাগায় ফেলবে। ক্লিক করলাম, দেখেন দুটো শেপ মিলে কি হয়েছে,
একটা শেপ হয়ে গেছে। এখানে আরো কিছু অপশন আছে, অল্টার চেপে ক্লিক করলে আরেক ধরনের কাজ হয়, ওটা দেখাচ্ছি না আমি, কারণ আপনাদের অনেকগুলো গোলমাল লেগে যাচ্ছে আমি বুঝতে পারতেছি। তাহলে এটা প্রথমটা কি করে, আমাদের দুটা শেপকে একসাথে জোড়া লাগিয়ে দেয়, অর্থাৎ ইউনিট করে ফেলে। দুটা সিলেক্ট করলাম, এটাকে ক্লিক করলাম, এই শেপ আর এই শেপ দেখেন একেবারেই জোড়া লাগাই দিছে। আপনি চাইলে এখান থেকে এখন মডিফাই ইচ্ছা মতো করতে পারতেছেন। দেখেন এটাও একটা ডিজাইনের জন্য কিন্তু অলরেডি শেপ তৈরি হয়ে গেছে। ফটোশপে এটা এত দ্রুত করতে পারতেন না। তাহলে এটা প্রথমটা কি করবে, আমাদের শেপটাকে জোড়া লাগাচ্ছে। তাহলে পরের আইকনটা দেখি, আর পরেরটাতে আসি। তাহলে দেখেন এখানে কি করতেছে, পিছনের শেপ থেকে উপরের শেপটাকে বিয়োগ করে দেওয়া হচ্ছে। এই যেমন পিছনের শেপটা আছে আর উপরের শেপটা এই যে ফাঁকা, পিছনের শেপ থেকে উপরের শেপকে বিয়োগ করে দেওয়া হচ্ছে। এটাই হবে, দুটাকে সিলেক্ট করলাম আর এটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন এই শেপটা উপরেরটা কেটে গেছে। আবার করি, তাহলে পিছনের শেপ থেকে উপরের শেপটাকে বিয়োগ করে দেওয়া হবে, অর্থাৎ ফন্ট শেপ। এখানে যে মাউসটা রাখি তাহলে কি আসতেছে, দেওয়া আছে মাইনাস ফন্ট শেপ, অর্থাৎ উপরের শেপটাকে সে মাইনাস করে ফেলা হবে। দুটাকে সিলেক্ট করলাম আর এটাতে ক্লিক করলাম, তাহলে এটা আপনার মাইনাস হয়ে গেছে। ঠিক এবার পরেরটাতে আসি। পরেরটার ক্ষেত্রে কি বলা হয়েছে, পরেরটা যেটা কমন অংশ থাকবে শুধুমাত্র সেটা থাকবে। কমন অংশ আইকনটা দেখে বোঝা যাচ্ছে এখানকার কমন অংশ কোনটা, দুটার এই অংশটুকু কমন। বর্তমান আমার মাউসটা যেখানে আছে এই অংশটুকু হচ্ছে কমন অংশ। এই শেপটা আর এই শেপটা এখানে কমন অংশ। এখানে দেখা যাচ্ছে যতটুকু অংশ কমন আছে শেপের ঠিক ততটুকু অংশই থাকবে। এই যে এখানে ক্লিক করলাম, শুধুমাত্র কমন অংশটুকুই আছে। আর পরের যে এখানে আইকনটা আছে, এখানে বলা হচ্ছে কমন অংশটা শুধু বাদ যাবে মনে হয়। কমন অংশটুকু বাদ যাবে, শুধু আইকনটা দেখলেই বুঝে যাবেন। তাহলে এখানে আইকনটা দেখাচ্ছি কমন অংশটুকু বাদ চলে যাবে, বাকিগুলো থাকবে। এদিকে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, কমন অংশ চলে যায়। যাই হোক আপু বুঝে গেছে, খুব ভালো লাগছে আমাকে যেহেতু এদিক থেকে। আর এদিক থেকে এটা বলবে সুলতানা তন্নি আপু, আপনি কি বুঝছেন যে আইকনগুলো দেখে কি মনে হচ্ছে আপনার? আমরা কিন্তু জাস্ট আইকনগুলো যেভাবে আছে সেভাবে হয়ে গেছে। এই যে এখানে দেখেন এটা একই রকম হয়েছে, এখান থেকে শুধুমাত্র বাদ গেছে, এখানকার কমন অংশটা আছে আর এটা আপনার কমন অংশটা বাদ চলে যাচ্ছে। সুলতানা তন্নি আপু, আপনি কি বুঝছেন বিষয়টা, না কঠিন মনে হচ্ছে? আপু ফ্রিলি বলেন, আমাকে কি কেউ অন্য কিছু মনে করতেছেন? আমি তো ফ্রি ভাবে বলেন। আসলে ভাই ওই যে আপনি যেটা বলছেন এই শেপ গুলার আসলে মাউস গুলো ওখানে নিয়ে গেলেও এগুলোর নামও আসে আর দেখেও কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে, তখন আর মানে সিলেক্ট করে আপনি যেটা বলছেন না ওটার উপরে ক্লিক করলে হবে, মানে ওগুলা সিম্বলিক কিন্তু। শুধুমাত্র আইকনগুলো দেখে দেখেই কাজ করা যেতে পারে। যাই হোক একটা সুবিধা থেকে দেখলেই মনে হয় যে কোনটা দিয়ে কোনটা হয়, হ্যাঁ ওখানে তো সাইন দেওয়া আছে, সাইনগুলো আর দেখা আছে। কাজ করলে মুখস্থ হয়ে যায় না। হ্যাঁ মুখস্থ হয়ে যায়। তাহলে এখানে তাহলে দেখেন এখানে যে আইকনগুলো আছে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনি যে কোনটার সাথে কোনটা করতেছে। তাহলে পরের অপশন সবগুলা না গিয়ে আমি শুধুমাত্র আজকে এই প্রথমটা দেখাচ্ছি, ডিভাইড। পরেরগুলো আপাতত যাচ্ছি না, আর এটা শিখলে আপনি আপাতত যাবতীয় শেপের কাজগুলো করতে পারবেন, সমস্যা নেই। এগুলোও দেখাইতে পারবো, কিন্তু এটা দেখাচ্ছি না, শুধুমাত্র প্রথমটা দেখাচ্ছি, ডিভাইডের অপশনটা। ডিভাইডটা কি করবে আপনার, ঠিক সিমিলার ভাবে আমি দুটো শেপ নিচ্ছি, এখানে একটা শেপ নিলাম আর এটাকে অল্টার শেপে কপি করে সাইডে রাখুন। এটার কালারটা আলাদা রাখতেছি যেন বুঝতে পারি যে কোনটা কোন কালার কোনটা কি। তাহলে এখানে দুটো শেপ, এটা করতেছে ডিভাইড, প্রত্যেকটা অংশকে আলাদা করে ফেলবে। এটা প্রত্যেকটা যেখানে এখানে জোড়া দিছে এখানে কেটে ফেলছে, এখানে কমন অংশকে রাখছে, এখানে কমন অংশকে বাদ দেওয়া হয়েছে, আর এটা প্রত্যেকটা অংশকে আলাদা করবে। তাহলে দুটাকে সিলেক্ট করলাম আর এটাকে ক্লিক করলাম, কোনো পরিবর্তন আছে? আছে। এইটা আমাদের আনগ্রুপ করে নিতে হবে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন দেখেন প্রত্যেকটা অংশকে সে আলাদা করে ফেলছে। ওকে, তাহলে ডিভাইড কি করবে, প্রত্যেকটা অংশকে আপনার শেপের অংশগুলোকে আলাদা করে ফেলবে। এই শেপগুলো এখন আপনি চাইলে এখান থেকে মডিফাইও করতে পারবেন, যে ইচ্ছা মতো মডিফাই করলেন, মডিফাই করে আপনি আবার এগুলো ফটোশপেও নিয়ে যেতে পারবেন। কন্ট্রোল ভি দিলাম আর এখান থেকে এটা ডিসপ্লে করে নিয়ে আগে কন্ট্রোল ভি শেপ লেয়ার ওকে করলাম, দেখেন এটা কিন্তু আমার ফটোশপে চলে আসছে। এই শেপটা যদি আপনারা ফটোশপে তৈরি করতে চাইতেন অনেক বেশি সময় লাগতো, অর্থাৎ আর কি। ভাই ফটোশপ থেকে কি ইলাস্ট্রেটরে আনা যায়? হ্যাঁ ফটোশপ থেকে ইলাস্ট্রেটর আনতে পারবেন।
এখন দেখেন সাধারণত ইলাস্ট্রেটর থেকে ফটোশপে নিয়ে যাওয়া হয়, কিন্তু ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে আনে না। কেননা যেই কাজটা আপনি ফটোশপে করতে পারতেছেন ইমেজ ব্যতীত, এই কাজগুলো আপনি ইলাস্ট্রেটরেই করতে পারবেন, অনেক দ্রুত করতে পারবেন, কিন্তু ফটোশপে এই কাজটা করা যায় না। এই জন্য এখন দেখেন যারা ডিজাইনের কাজগুলো করতেছেন, আমি কিন্তু দেখেন ফটোশপে অত শেপ, আমি ফটোশপে ডিজাইন করলে আমি ফটোশপে শেপের কাজগুলো করি না, ইলাস্ট্রেটরে শেপ বানাই, কপি করে এখানে নিয়ে আসি আমার দিক থেকে। এক্ষেত্রে অনেক দ্রুত শেপ তৈরি করা যায়। আর সব শেপগুলো আপনি তৈরি করতে পারবেন না ফটোশপের ক্ষেত্রে। তাই দেখবেন যে কিছু কিছু, এই জন্য আমি আপনাদের কিছু কিছু স্পেশাল ডিজাইনগুলো এখনো বাকি রাখছি। আচ্ছা, যিনি চায়না আক্তার আসছেন, আপনি হয়তো পরের ব্যাচের, আপনার ক্লাস সম্ভবত 11টার দিকে, সেহেতু আপনি আপাতত লিভ নিতে পারেন, আর আপনি 11টার দিকে জয়েন করিয়েন। না ভাইয়া, এটা আমার একটা আইডি, ও আপনার, সরি। আর একটা হচ্ছে কি আজকে মোবাইল থেকে ল্যাপটপে। ওকে ঠিক আছে, আজকে হচ্ছে 11টার দিকে নতুন আরেকটা ব্যাচের ক্লাস 1 থেকে শুরু হবে, তো এটা হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত। আমি মনে করছি সেই স্টুডেন্ট নাকি আবার। তাহলে দেখেন শেপগুলো কিন্তু আপনি খুব সহজে আনতে পারতেছেন। এখন বলেন দেখি, এই শেপটা কি আমরা ফটোশপে তৈরি করতে পারবো খুব সহজে? এটা কিন্তু আপনি পারবেন না ফটোশপে দ্রুত করতে, কিন্তু এটা আবার এই যে দেখেন শেপ মোডেও আছে, ইচ্ছা মতো কালারটা আপনি চেঞ্জ করতে পারতেছেন, আপনার ডিজাইনগুলোর ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমি কি পাথফাইন্ডার এই বিষয়গুলো আবার রিভিউ করব, না বিজনেস কার্ড সাইজে চলে যাব? রিভিউ তো নাই ভাই, এগুলা প্র্যাকটিস করলে পারবে। এখন অন্যরা কিভাবে কি মনে হবে জানি না। এদিকে আমাকে বলেন, সবাই মতামত দেন, যাদের যাদের মাইক্রোফোন আছে আমাকে প্রত্যেকে একজন করে বলেন, কেননা দেখেন এইদিকে আমাদের আজকে থেকে 50টা ক্লাস আর 50টা ক্লাস আছে। এখন আর্নিং এর দিক থেকে ধরতে ভিডিও রিভিউ করলেই তো হওয়ার কথা ভাই। এখন দেখেন এবার আর্নিং এর, জি আপু বলেন। বিজনেস কার্ডে আজকে চলে যান। কোনটা? ওই হ্যাঁ, বিজনেস কার্ডেই আজকে চলে যাব, যে আপনারা যদি নিতে পারেন। পারবো ভাইয়া। ওকে, এটাই তাহলে দেখেন আমাদের 50টা ক্লাস চলে গেছে আর 50টা ক্লাস আছে। আর্নিং এর দিক থেকে যদি আমি যাই, আর্নিং এর দিক থেকে শুধুমাত্র কে আপু আর এই থেকে আখি আপু ফাইল অ্যাপ্রুভ করাইতে পারছে। এই দিক থেকে কিন্তু আপনারা অনেকের ফাইল অ্যাপ্রুভ হতে হয়নি। যে আমি আপনাদের একটু স্ক্রিন তো শেয়ার আছে তাই না? হ্যালো ভাইয়া, হ্যাঁ আপু বলেন। আমি পিজিটিতে একটা ফ্লায়ার দিছিলাম, অ্যাপ্রুভ হইছে। অ্যাক্টিভ হইছে আপনার? পাবলিশ হইছে আমারও ভাইয়া। ওকে, পাবলিশ হলে না আমাকে ক্লাসে সবার আগে জানাবেন। এই আর্নিংটা অফিসে আপনাদের অবশ্যই জানাইতে হবে, তা না হলে তো আপনাদের দিক থেকে। আমরা দুই বোন না, আমারও অ্যাপ্রুভ হইছে ভাইয়া। ওকে, দুইজনকে কংগ্রাচুলেশন। তাহলে এখন পর্যন্ত আমাদের ব্যাচের কয়জন আর্ন আসলো? তাহলে 4 জনের আর্ন আসছে। ঠিক আছে, কংগ্রাচুলেশন। মোস্ট ওয়েলকাম ভাই, মোস্ট ওয়েলকাম। ওকে, কংগ্রাচুলেশন। এখন বিষয়টা হচ্ছে এদিকে ফাইল করতে থাকেন। এখন এদিকে আপনারা যে করতেছেন, এটা পিকবেস্টের ক্ষেত্রে একটা নিয়ম শুনে নেন, যে আপনারা যদি এভাবে কয়টা ফাইল রিজেক্ট হয়েছে, এভাবে যদি আপনাদের 50% ফাইল রিজেক্ট হয়, 50% এর বেশি আপনাকে অ্যাপ্রুভ করাইতে হবে। যদি 50% এর বেশি রিজেক্ট হয় তাহলে আপনাকে 3 মাসের জন্য সাসপেন্ড করে রাখা হবে, অর্থাৎ সামনের 3 মাস আপনি কোনো ফাইল আপলোড করতে পারবেন না। এক্ষেত্রে আপনাদের তো মনে হয় কয়েকবার করে, কয়টা করে ফাইল রিজেক্ট করা হয়েছে এর আগে? ভাই জি, ফাইল রিজেক্ট বলতে কি মানে টোটাল যতটা জমা দিছি সেগুলোর মধ্যে 50% নাকি প্রত্যেকবার যতটা জমা না, দিচ্ছি প্রথম 10টার মধ্যে যদি আপনার 6টা রিজেক্ট করা হয় তাহলে আপনাকে 3 মাসের জন্য সাসপেন্ড করে রাখা হবে। আর যদি প্রথম 10টার মধ্যে 7টাই আপনার অ্যাপ্রুভ করা হয়েছে, সেক্ষেত্রে আর পরবর্তীতে সমস্যা হবে না। আর তারপরে প্রথম 10টা সাপোজ শেষ হয়ে গেল, তারপরে পরের 10টার মধ্যে আবার ওইরকম সেম না, পরের 10টার ক্ষেত্রে যার প্রথম 10টা যার অ্যাপ্রুভ হয়ে যাবে সে তো আর ওই ভুলগুলো করবে না। আপনার কি মনে হচ্ছে যার প্রথম 10টা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে যাবে সে খারাপ ডিজাইন করবে? আচ্ছা, বুঝতে পারছি। আমার একটা রিজেক্ট হয়েছিল ওই যে। আচ্ছা, যাই হোক সেম পিকবেস, এটা যে যার 10টা ডিজাইন অ্যাপ্রুভ হবে সে তো ডিজাইন পারে, সে কি ভুল করবে? সে তো ভুল করবে না ইচ্ছা করে। সিমিলার, যার ডিজাইন অ্যাপ্রুভ হয়ে গেছে, সেদিন যে আপনাদের ক্লাসের মধ্যে আমি একটা ডিজাইন দেখাইছিলাম আমার ওইটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আসলে যে দেখলাম আমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কই গেল আপলোড মাই ওয়ার্ক।
এই যে অ্যাপ্রুভ এখান থেকে এখন পর্যন্ত আমার কোনো ফাইল রিজেক্ট হয়নি। এই যে এটা দিছিলাম সেদিন। ভাই জি ভাইয়া আমি যে মাত্র ওপেন করে দেখলাম, আমি আরো 2টা ফ্লায়ার দিছিলাম, ওই যে আপনাকে দেখাইছিলাম, জি আপনি বলছিলেন এটা রিজেক্ট হইতেও পারে, ওই 2টা অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, তাহলে কংগ্রাচুলেশন আপনাকেও। তাহলে খুব ভালো। এখন আপনাদের যে কাজগুলো হবে, আপনাদের এদিকে আঁকি আপু অলরেডি আমাকে স্ক্রিনশট দিচ্ছেন, আমি দেখাচ্ছি। আপনাদের প্রত্যেকটা আর্নিংয়ের সাথে সাথে আপডেট করা হয়ে থাকে। এখান থেকে গ্যালারি এলডিপি ক্লাস আপনাদের হচ্ছে এখান থেকে আর্নিং নামে দেখেন, স্টুডেন্ট আর্নিং নামে একটা আমার এখানে ফোল্ডারই করা আছে। এখানে আঁকি আপুর নামে আছে, কে আপুর নামে আছে। ইনারা যেভাবে স্ক্রিনশট, এই যে এখানে আর্নিং এর $5, এখান থেকে আপনারা যারা দুজন আর্ন করছেন, আপনারা দুজনে আমাকে এখান থেকে এভাবে স্ক্রিনশট দিবেন, এখানে একটা এভাবে, অর্থাৎ আপনার এখানে ফাইল অ্যাপ্রুভ এবং এই যে $5 আসতেছে এটা দিবেন। তার সাথে আপনার অ্যাকাউন্টের ওই যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটের লিংকটা আমাকে দিয়ে দিবেন। কিভাবে লিংকটা দিবেন? যে ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাটটা ওপেন করবেন, ওপেন করার পর এই যে উপর থেকে লিংকটা দিয়ে দিবেন, এটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়ে দিবেন। আই থিঙ্ক সুলতানা তন্নি আপু এবং মুন্নি আপু বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এখন আমরা ইলাস্ট্রেটরে ডিজাইন করব এবং শুধুমাত্র কাজের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। যেহেতু একটা পরে ক্লাস আছে, পুরো একটা বিজনেস কার্ড ডিজাইন করে আমি আজকে দেখাবো না আপনাদের, শুধুমাত্র ফাইল সাইজটা কিভাবে নিব সেটা দেখাচ্ছি। তাহলে ফাইল সাইজ নেওয়ার জন্য আসি। সিমিলার ফটোশপের দিন যেমন বিজনেস কার্ডের 3.2 বা এগুলা ডিটেলস বলছিলাম, কোনটা ব্লিড, কোনটা সেফ জোন, কোনটা কি ডিটেলস বলছিলাম। এখানে তো ডিটেলস বলার প্রয়োজন নাই, কারণ আমরা সাইজ বা এই বিষয়গুলোতে জানি। তাহলে সরাসরি চলে যাই। আমাকে যে কেউ একজন বলেন যে বিজনেস কার্ডের সাইজ কত। আচ্ছা যে কেউ বলেন, সমস্যা নেই। বিজনেস কার্ডের প্রিন্টিং সাইজ কত? প্রিন্টিং সাইজ 3.5 ইন্টু হচ্ছে 2। এখন দেখেন যেহেতু এটা প্রিন্ট হবে, কালার মোড কি হবে? CMYK। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে RGB মোডে কালারটা হয়ে থাকে, RGB মোডে থাকে। কিছু কিছু ক্ষেত্রে। এখন দেখেন কখন RGB হবে, কখন CMYK হবে, এটা নির্ভর করবে আপনার ক্লায়েন্টের উপর। যেমন ফ্রিপিক তারা RGB কালার ছাড়া আপনার ফাইল অ্যাপ্রুভ করবে না। পিকবেস্টের ক্ষেত্রে CMYK কালার দিলে অ্যাপ্রুভ করে, সমস্যা নেই। পিকবেস্টের ক্ষেত্রে CMYK দিলে অ্যাপ্রুভ ওখানে দিতে হবে CMYK। ফ্রিপিকের জন্য যদি আপনি ডিজাইন করেন তাহলে আপনাকে দিতে হবে RGB। PNG ট্রির সেদিন নিয়মটা বললাম ডিটেলসে, এই যে PNG ট্রির ডিটেলস নিয়মটাই দেখাই এখানে। ওরা যেটা বলছে, মার্কেট প্লেস যে যেভাবে বলবে আমাদের সেভাবে করতে হবে। এখানে যদি আপনি এখন RGB জায়গায় CMYK দেন, আপনি তো জানেন প্রিন্টের জন্য CMYK, কিন্তু মার্কেট প্লেস আপনার কাছে RGB যাচ্ছে। PNG ট্রি সম্পর্কে খুব শীঘ্রই বলবো আমি। বিজনেস কার্ড এখানে শেষ হলে PNG ট্রিতে চলে যাব। তাহলে এখানে আসলাম, তাহলে এখানে দেখেন এই যে গাইডস এন্ড ইনফরমেশন, এখানে আসলাম। এরা কি বলছে? থাম্বনেল সাইজ এনিওয়ান। দেখেন ইলাস্ট্রেটর জন্য দা কালার মাস্ট বি সেট টু RGB, অর্থাৎ রং মোড অবশ্যই RGB সেট করতে হবে। তারা কিন্তু আপনাকে বলে দিচ্ছে কালার মোড RGB সেট করতে হবে। আবার কিছু মার্কেট প্লেস আপনাকে বলবে যে CMYK সেট দিতে হবে। যেমন ফাইবারে যদি কোনো বাইরের আপনি সরাসরি কাজ করেন, সেক্ষেত্রে CMYK দিতে হবে। অর্থাৎ আপনি মার্কেট প্লেস বা যার জন্য কাজ করতেছেন তার কাছ থেকে আপনি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কালার রিকোয়ারমেন্টটা চেয়ে নেবেন, বা তার ওখান থেকে ওদের যে কন্ডিশন, যেমন এখানে ওই যে গাইড অ্যান্ড ইনফরমেশন, এখানে ওদের যতগুলো নিয়ম দেওয়া আছে, আমি প্রত্যেকটাই পড়ছি, যতগুলো নিয়ম দেওয়া আছে প্রত্যেকটাই পড়া হয়েছে। সেক্ষেত্রে ওই সাইটের যে নিয়মাবলীগুলো দেওয়া আছে সেটা আপনারা পড়ে নেবেন যে তারা কি কালার মোড চাচ্ছে। আর ফাইবারে বা এদিক থেকে করতে গেলে আপনি সমস্যা নেই CMYK দিতে পারেন। যেহেতু আমরা PNG ট্রিকে বিশেষ করে টার্গেট করতেছি, সেক্ষেত্রে আমি PNG ট্রির জন্যই আমি ওই হিসেবে একটা তৈরি করতেছি। ওয়েবের জন্য কি কালার ব্যবহার হয় বলেন দেখি? RGB। তাহলে আমি ওয়েবে আসলাম, যেহেতু ওরা RGB কালার ব্যবহার করার কথা বলতেছে। বিজনেস কার্ডের জন্য সাধারণত ইঞ্চিতে হিসাব করা হয়ে থাকে, এই জন্য আমি এখান থেকে ইঞ্চিতে চলে আসলাম। বিজনেস কার্ডের হোয়াইট কত থাকে? হোয়াইট কত থাকে বলেন, আপনারা বলেন, আমি টাইপ করতেছি। 3.5 ইঞ্চি।
হাইট কত থাকে? প্রিন্টিং এরিয়া, এটা শুধুমাত্র আমরা প্রিন্টিং এরিয়াটা করতেছি, অন্য কোনো কিছু না। হাইট তো 2 থাকবে। হাইট হচ্ছে 2 ইঞ্চি। এখন আর্টবোর্ড হচ্ছে একটা নিতে পারেন, আপনি একসঙ্গে দুটো আর্টবোর্ডও নিতে পারেন। আমি একটা আর্টবোর্ড নিয়ে কাজটা করতেছি। আর ফটোশপের ক্ষেত্রে আমরা কিন্তু ব্লিড আলাদা করে পরে নিতে হতো, আর এখানে আপনি ব্লিড সরাসরি নিতে পারবেন। এটার ক্ষেত্রে তাহলে ব্লিড কত হবে? 1.25 কিনা ভাই? হ্যাঁ, ওইখানে হবে 0.125। এখানে 10 আমরা ফটোশপে কত নিতাম বলেন দেখি? ওখানে ক্যানভাস সাইজে কত করতাম বলেন দেখি? ওই যে রিলেটিভে 0.5। 0.25, কিন্তু এখানে 0.125 কেন নিচ্ছি? এটা কেউ কি বলতে পারবেন এখানে 0.125 কেন নিচ্ছি? না ভাই, এইটা জানি না, শুধু জানি আর কি। আমার জন্য এটা প্রশ্ন আসছিল যে এখানে আমরা এখানে নিচ্ছি, এখানে আমরা কেন 0.125 নিচ্ছি? যখন আপনি আসলেও তো তাই। কেন এখানে নিচ্ছি, যখন আপনি প্রশ্ন করবেন নিজে নিজে উত্তরগুলো বের করতে পারবেন, তখনই আপনি ক্রিয়েটিভ। আমার দিক থেকে আপনি যখন নিজে নিজে উত্তরগুলো বের করতে পারতেছেন, আপনি গুগলে সার্চ করতে পারতেছেন, আপনি কিন্তু কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না। এটার উত্তরটা খুবই সিম্পল। এখন দেখেন, আমরা যখন ফটোশপে কাজ করতাম, ওটা কিন্তু দুপাশ থেকে কাজগুলো করতো, দুই জায়গায় বাড়াইতাম। কয় জায়গায় বাড়াইতাম? দুই জায়গায় বাড়াইতাম। দেখেন হাইটে দুই জায়গায় কিন্তু ওখানে বাড়াইতাম আমরা, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু আপনাকে 4 জায়গায় বাড়াইতে হচ্ছে। 4 জায়গায়, অর্থাৎ এটা আর এটা ফটোশপে যোগ করা থাকতো, এটা আর এটা ফটোশপে যোগ করা থাকতো, কিন্তু এখানে আপনার যোগ করা নাই। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটরে যাই, সিএলসি ক্যালকুলেটরে যাই, তাহলে দেখেন 0.125 ইন্টু 2, তাহলে দেখেন 0.25। ফটোশপে ওটা যোগ করা ছিল, হরিজন্টালেরটা যোগ করা ছিল, ভার্টিক্যালেরটা যোগ করা ছিল। ভার্টিক্যালের থাকে দুটো অংশ, হরিজন্টালের থেকে দুটো অংশ, যেমন উপর নিচ, ডানে বামে। আর এখানে আপনার প্রত্যেকটাই আলাদা করে দেওয়া হয়েছে, এই জন্য ফটোশপে আপনাকে 0.25 নিতে হতো, আর এখানে 0.125। এই কারণে আমাদের এখানে 0.125 নিতে হচ্ছে, কেননা আমরা 4 জায়গায় নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা 3.5 2 ইঞ্চি নিলাম, তারপরে এখানে সরাসরি ক্রিয়েট করব না। আর এখানে অ্যাডভান্স অপশন থেকে এখানে একটা জিনিস, এখান থেকে আপনারা 8 জিবির ক্ষেত্রেও 300 পিপিআই করে দিন। এখানে 72টা যেহেতু ওয়েবের ক্ষেত্রে, প্রিন্টিং এর ক্ষেত্রে 300 করে দিন। 150 দিলেও চলে, 300 দেওয়াটাই পারফেক্ট। আর এদের যদি ওয়েবসাইটের রিকোয়ারমেন্টে যাই, তারা কি বলছে পিএনজি এর ক্ষেত্রে, তারা কি বলছে এটা দেখি। এরা কি বলছে, এদের নিয়মগুলো দেখবেন কে কিভাবে বলছে। প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে এরা মিনিমাম এরা CS6 বলছে, ইপিএস এর ক্ষেত্রে 80। এই যে ফটোশপের ক্ষেত্রে পিএইচডি, আর এরা সরাসরি কিছু বলেনি যে কত নেবেন, তবে আপনারা আর পিক বেস্ট ফ্রি পিক ওরা আবার বলে দিছে, ওরা বলছে মিনিমাম 150, 300 300 নিলেও পারবেন। সেক্ষেত্রে আপনারা 300 নিয়ে নেবেন, 300 নিলাম, তারপর হচ্ছে ক্রিয়েট। তাহলে এখানে আমাদের বিজনেস কার্ডের যে সাইজ সেটা কিন্তু চলে আসছে। এখানে এখন কি কি আসছে, এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া, যেটা সাদা অংশ দেখতেছি এটা হচ্ছে প্রিন্ট এরিয়া, আর পিছনের যে লাল অংশটা দেখতেছি এটা হচ্ছে আমার ব্লিড। এখন তো আমাদের সেভ জোন নিতে হবে। সেভ জোন আমরা এখন কিভাবে নিব? সেভ জোনটা নিয়ে নিই। এখানে আপনি একটা শেপ নেন, এই যে প্রিন্ট এরিয়া থেকে এখানে দেখেন কোণে যখন আসতেছেন, লেখা আছে ইন্টারসেক্ট। এটা যখন আসবে তার মানে আপনি ওটার একেবারে কোণ বরাবর চলে আসছেন। এখান থেকে ধরে এই কোণে আবার ইন্টারসেক্ট, দুপাশ থেকে মিলায় এখানে আপনি ছেড়ে দেন। তাহলে আর এখান থেকে আমি এটা স্টপ করে দিচ্ছি। এটা শর্টকাট হচ্ছে আপনার যে স্ল্যাশ, এটা হচ্ছে শর্টকাটে হচ্ছে আপনার কালার ডিসপ্লে নান করার জন্য। ওকে, এটা পারফেক্ট। আরেকবার দেখাই দিচ্ছি, এখান থেকে শেপ নিলাম, এখান থেকে ইন্টারসেক্ট যখন আসতেছে তার মানে এটা পারফেক্ট আছে, এই পাশে মিলাইলেন, আর এটা দুপাশ থেকে কালারটা ইন্টারসেক্ট মিলাই দিলাম। তাহলে আমরা প্রথমত একটা এখানে পেজ নিলাম, প্রথমত সিম্পল ভাবে একটা শেপ নিলাম, এটাকে আমরা এখন ছোট করব, অর্থাৎ সেভ জোনটা তৈরি করব। আমাদের ব্লিড আছে, প্রিন্ট এরিয়া আছে, কিন্তু সেভ জোন নাই। সেভ জোন তৈরি করার জন্য এই শেপটাকে সিলেক্ট করে, এই শেপটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে চলে যাবেন অফসেট পাথ। যেহেতু আমরা মাইনাস করব, এখানে হবে -0.125 ইঞ্চি।
এবার প্রিভিউ দিই, এখানে প্রিভিউ আইকনে দেখেন, তাহলে দেখেন এই যে আপনাকে শো করাচ্ছে এটা ঠিকঠাক আছে কিনা। এটা ঠিকঠাক আছে, ওকে। দেখেন এখানেও কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে। এই শেপটাকে আমরা গাইড বানাবো। গাইড তৈরির শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে কন্ট্রোল চেপে 5 হচ্ছে গাইড তৈরির শর্টকাট। আর যদি ম্যানুয়ালি ভাবে করতে চান, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখেন মেক গাইডস, এখান থেকেও করতে পারেন। তাহলে এটা দেখেন এই যে গাইড তৈরি হয়ে গেছে। আর কন্ট্রোল চেপে 5 চাপলেও আপনার গাইড তৈরি হবে। এরপর এই গাইডটাকে আমরা লক করে দিব। এটা সিলেক্ট করে লক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2। তাহলে আমি কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিলাম। তাহলে গাইড তৈরি হয়ে গেছে। এবার পিছনের যে শেপের যে পাথটা আছে এই পাথটাকে আপনি টেনে ব্রিড পর্যন্ত বর্ধিত করে দেন। ওকে, ইট ইজ কমপ্লিট। একটা বিজনেস কার্ড তৈরির জন্য এটা কমপ্লিট। আমি পিছনের পেজটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। তাহলে বিজনেস কার্ড এখানে। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা যেমন ফটোশপের উপরে ব্লিড, সেভ জোন, কাটিং এরিয়া, তারপরে আরেকটা কি ছিল যে চিকন করে, হ্যাঁ এই যে হ্যাঁ কি জানি বলতেছে, কি জানি বললেন ভাই, আমার তো স্মরণে হারিয়ে গেছে নামটা। ওই ট্রিম লাইন, হ্যাঁ ট্রিম লাইন বা এগুলা কিন্তু আমরা নিতাম। এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। যে মার্কেট প্লেসগুলো আছে, রিসেলার মার্কেট প্লেসগুলো আছে, এটা সাধারণত প্রয়োজন পড়ে না। আর চাইলে কেউ একটা নতুন লেয়ার নিয়েও এখানে কাজটা করতে পারেন। আর রিসেলেবল যদি মার্কেট প্লেসে কাজ করেন তাহলে আপনাকে লেয়ার অর্গানাইজ করতে হবে। রিসেলেবল মার্কেট প্লেসে যদি কাজ করেন লেয়ার অর্গানাইজ করতে হবে। আর এদিকে সরাসরি ক্লায়েন্ট বা এদিকে করেন, আপনাকে লেয়ার সাজানোর কোনো প্রয়োজন নাই। আর আমি চাইছিলাম যে আজকে একটা বিজনেস কার্ড তৈরি করে দেখাবো, এখনো সময় আছে বিজনেস কার্ড দেখানোর। আচ্ছা, একটা সিম্পল বিজনেস কার্ড তৈরি করি, তাহলে আমরা দ্রুত তৈরি করব। তাহলে দেখেন আমরা এখানে পুরো পেজটা তৈরি করে ফেলছি। এটা কি তৈরি করতে পারবেন মনে হচ্ছে? না পারলে ভিডিওটা একটু রিপিট করবেন, ঠিক হয়ে যাবে। তাহলে আমরা বাইরেরটা হচ্ছে ব্লিড, কাটিং এরিয়া, সেভ জোন, পুরোটা তৈরি হয়ে গেছে। আমরা আজকে ফ্রি পিক থেকে একটা ছোট্ট বিজনেস কার্ড কপি করি। তাহলে ফ্রি পিকে আসতেছি। ফ্রি পিকে আসার পরে সার্চ করলাম বিজনেস কার্ড। পিক বেস থেকে কপি করার কোনো প্রয়োজন নেই। কপি করলে আপাতত ফ্রি পিক 3 জায়গা থেকে কপি করতে পারেন আপনারা। ফ্রি পিক, ক্রিয়েটিভ মার্কেট এবং হচ্ছে গ্রাফিক রিভার, শুরুতে যেটা করতাম। আর ক্রিয়েটিভ মার্কেট হচ্ছে এটা, এই ওয়েবসাইটটা, এগুলা থেকে। আর ক্রিয়েটিভ মার্কেটে খুব সিম্পল ডিজাইন দেওয়া হয়, কিন্তু আবার অসাম বিজনেস কার্ড। এই যে এটাকে বলা হচ্ছে আপনার ক্রিয়েটিভ মার্কেট। এই 3টা ওয়েবসাইট থেকে আপনারা কপি করতে পারেন। তবে আজকে আমরা কাজ করব এটার কি ওয়েবসাইটের নাম, ফ্রি পিক থেকে। যেহেতু আমরা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন করি, তাহলে এখানে আমরা প্রিমিয়ামে ক্লিক করলাম। যেহেতু আমরা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন করি, তাহলে সেই দিক থেকে প্রিমিয়াম আসলাম। আর এখান থেকে আমি রিসেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, রিসেন্ট নাই, পপুলারই থাক। আচ্ছা, কয়েকটা ডিজাইন ওপেন করি, এখান থেকে যে কোনো একটা করব, সিম্পলগুলোর মধ্যে করি। এগুলো কিন্তু প্রিমিয়াম ডিজাইন, তাই এটা করলাম। একটু শেপগুলো আলাদা আছে, এরকম ডিজাইন খুঁজতেছি আমি। হোয়াইট নিয়ে, ব্লু এন্ড হোয়াইট। এটা জি ভাই, এটাই। এটা আপনার রাউন্ডেড করা হয়েছে। এটা রাউন্ডেডটা আমি রাখতেছি না, যেহেতু সময় কম, করতে সময় লাগবে। সিম্পল শেপগুলো। আর আমরা এর থেকে কঠিন বিজনেস কার্ড করব ইলাস্ট্রেটরে। এখানে তো শুধু টেক্সট, আর নিচের দিকে শুধু এটা রাউন্ডেড করে টেনে দেওয়া হয়েছে নিচেরটা, এতটুকুই। এটার এই যে এই পাশে এই শেপটা আপনারা কাটতে পারবেন। এই যে কোণেরটা যেটা আছে, বর্তমানে আমার মাউসটা যেখানে আছে, এই শেপটা তৈরি করতে পারবেন ইলাস্ট্রেটরে। কোনটা? এই যে বর্তমানে আমার মাউসটা যেখানে আছে। আচ্ছা, ওইটা ছাড়াও আরেকটা দেখি। নেক্সট পেজে যাই।
আচ্ছা এইটা করতেছি, এই ডিজাইনটা করতেছি, এইটার একটু শেপও আছে বাঁকানো, এই শেপটা এই ডিজাইনটা আমরা করতেছি। তাহলে রাইট বাটন ক্লিক করে আমি সেভ এস দিলাম, ডেস্কটপে রাখলাম। আর যেহেতু ফটোশপ থেকে এখানে আমি এবার প্লেস, ডেস্কটপে আসলাম, ডিজাইন নিলাম, প্লেস। আপনি এক পাশে রাখেন, যেহেতু আমরা এটা আর্টবোর্ডের বাইরে রাখতে পারি, এক পাশে রাখতে হইলো। আমি এটা দেখে দেখেই সরাসরি করে ফেলতেছি, আমি মুখে মুখে বলতেছি আর করতেছি। কারো অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে বলিয়েন আমাকে। তাহলে এখান থেকে এই পাশে একটা শেপ গেছে, এই শেপটা এখন তৈরি করে ফেলি। তাহলে এখান থেকে আমি এখান থেকে একটা, এখানে যতদূর যায় ওই আইডিয়া অনুযায়ী এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। এটা কালারটা আই বাটন দিয়ে এখানে কালারটা পিক করলাম। দেখেন এখানে কত দ্রুত কাজগুলো করা যায়, একটু খালি লক্ষ্য করবেন, অনেক দ্রুত কাজগুলো করা যায়। তাহলে এখান থেকে আই বাটনে ক্লিক করে এখানে কালারটা পিক করলাম। এবার হচ্ছে শেপটা এপাশ থেকে এপাশে কেটে ফেলা হয়েছে। এখন শেপটা তাহলে এপাশ থেকে এপাশে আমরা এখন কাটবো কিভাবে? আমরা কাটার অনেকগুলো অপশন জানি, শেপ বিল্ডার জানি, পাথফাইন্ডার জানি। আমি শেপ বিল্ডার দিয়ে আমি কাটতে যাচ্ছি। তাহলে এখানে কোণ বরাবর ধরে এপাশে থেকে যতটুকু দরকার কাটার, আপনি সেই হিসাবে আমি এটা টেনে নিয়ে নিলাম। তাহলে এপাশ থেকে এটা যতটুকু দরকার সেই পাশে আমি নিয়ে নিলাম। এটাকে যদি এটা জুম করে এখানে পারফেক্ট ভাবে বসায় দিচ্ছি আমি। ওকে, দেখেন এখানে কোণ বরাবর পারফেক্ট ভাবে বসায় দিলাম, আর উপর সাইডে আপনার এটা থাকে গেল। এখন দুটাকে আমরা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে এসে এটাকে আমি অল্টার চেপে মাইনাসে ক্লিক দিলাম। তাহলে এই শেপটা চলে আসলো। কিন্তু ফটোশপে যেমন কাটার বিষয়টা ছিল, এদিকে কাটাকাটি কত ঝামেলা, অল্টার চেপে মাইনাস করলাম, এই শেপ চলে আসে, ক্লিয়ার। এখন আপনার যেভাবে ইচ্ছা শেপ তৈরি করেন, ইলাস্ট্রেটর অনেকভাবে শেপ তৈরি করা যায়, আপনার মাথায় যেভাবে আসে সেভাবে তৈরি করেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এই পাশের এই শেপটা, এটা আমার মাথায় যেভাবে আসছে আপাতত এটাকে নিলাম। ওকে, এটার কালারটা আমি আই বাটন দিয়ে এটা ক্লিক করলাম, এই কালারটা চলে আসলো। এটাকে এবার এখান থেকে রোটেট করে নিচ্ছি, এটাকে আমি পিছনে দিয়ে দিচ্ছি। এখান থেকে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট চেপে এটাকে আমি পিছনে দিয়ে দিলাম। অলরেডি এই শেপটা কিন্তু এখানে চলে আসছে, এই যে এই শেপটা এখানে এই যে চলে আসছে। যতটুকু প্রয়োজন আপনার সেই হিসাবে ভিতরে কিন্তু বাইরে নিয়ে নেন। এখন এক্সট্রা যে শেপটা আছে এটাকে আমরা কেটে ফেলবো, যেভাবে ইচ্ছা কাটেন, একভাবে কাটলে হলো। আমি এটাকে লাইন টুল দিয়েই কাটতেছি, ধরে এটাকে এপাশ থেকে এপাশে লাইন দিয়ে দিলাম। এখন এই দুটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারবেন, পাথফাইন্ডার দিয়েও করতে পারবেন। আমি শেপ বিল্ডার দিয়ে এটা অল্টার চেপে মাইনাস করে দিলাম, আর লাইনের দরকার নেই, লাইনটাকে ধরে ডিলিট। তাহলে এই পাশের শেপটাও আমরা তৈরি করে ফেলছি। এবার যে মিডিলের শেপটা আছে এটা তৈরি করব কিভাবে? এটাও খুবই সিম্পল। এখান থেকে একটা শেপ এপাশ থেকে এপাশে নিলাম, যতটুকু প্রয়োজন হয় একটু উপরে রাখতেছি, এখান থেকে এপাশে শেপটা নিয়ে নিলাম। এটার কালার আই বাটন দিয়ে এখান থেকে আমি পিক করে নিলাম, কালারটাও চলে আসলো। এখন এখানের যে কর্নারটা আছে এটা একদিকে ঘোরানো আছে, এটাও আপনি অনেকভাবে করতে পারেন। আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টারটাকে সিলেক্ট করতেছি, কন্ট্রোল 2 দিয়ে এটা লক করলাম, আর শুধুমাত্র এটার এই পয়েন্টারটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল চেপে আপনি এটা বা শিফট চেপে এটা আপনি যতটুকু দরকার সেই হিসাবে মডিফাই করে নেন। তারপর এই দুটাকে সিলেক্ট করে এটা যখন হালকা করে রাউন্ডেড আছে, তাহলে এটাকে আমি হালকা করে রাউন্ডেড আমি করে দিলাম। যেভাবে রাউন্ডেড করার প্রয়োজন সেভাবে আপনি রাউন্ড, তাহলে এই শেপটা আমরা তৈরি করে ফেলছি। আই থিঙ্ক ডিজাইন কিন্তু অলরেডি কমপ্লিট, মাত্র কয়েক মিনিটের মধ্যে ডিজাইন কমপ্লিট। টেক্সট এগুলোও লিখে ফেলি, সব সিমিলার। এখানে আসি, আমি সবসময় মনস্টার টেক্সট আমাকে ভালো লাগে, এটা আমি সেমি বোল্ডে রাখতেছি, নাম লিখতেছি জে ও। সবগুলো যদি বড় করতে চান এখান থেকে প্রপার্টিসে আসেন, প্রপার্টিস থেকে এটার অপশনে আসেন, তাহলে বাকি বা টেক্সটের যে ফটোশপের যে অপশনগুলো আছে সব কিন্তু এটা চলে আসবে এখানে, ঠিক একই রকম। টেক্সট সব বড় করে দিলাম, দেওয়ার পরে টেক্সটটা এটা টেক্সট ফন্ট 12 চলবে, জে ও এন এ টি এস এন জনাত ডি ও ই সিলেক্ট করলাম। আই বাটন থেকে এখানে জাস্ট পুরো টেক্সটটা সিলেক্ট করলাম, আই বাটন থেকে এখানে কালারটা পিক করলাম।
এটা কিন্তু কালারটা এখানে চলে আসছে। আবার টেক্সট থেকে টেক্সটটা মনে হচ্ছে একটু বড় হয়েছে, একটু ছোট করা দরকার। 11 পিটি রাখলাম। ওকে, এটা এখানে চলে আসলো। এটা অল্টার আর শিফট চেপে নিচের দিকে কপি করলাম, টেক্সট টুলে টিতে গেলাম, তারপর এটার সাইজটা 6 পিটি করে দিচ্ছি আমি। 6 পিটির নিচে আমরা যাব না কখনোই। তারপর এখান থেকে এখানে সলিউশন ম্যানেজার MANAGER ম্যানেজার নিলাম। এখান থেকে টেক্সটটা আমি ছোট করে দিতে যাচ্ছি, এত বড় টেক্সটের এখানে রাখবে না সবকিছু। এখান থেকে ক্লিক করলাম, এটা ছোট হয়ে গেল। আর এটা কালার আছে, এই কালারটা, এটা সিলেক্ট করে আই বাটন ক্লিক করে এখানে। আর আমি বেশিরভাগই এয়ারপোর্ট থেকে এখানে ক্লিক করে করে কাজগুলো করব না, শর্টকাট নিয়েই বেশি কাজটা করব। তাহলে এটাও ক্লিয়ার। এবার নিচের দিকের যে আইকনগুলো বা এটা আছে এটা তৈরি করে ফেলি। নিচের দিকে একটা ঘর করা আছে, তাহলে এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। সিম্পল ভাবে এখানে একটা শেপ নিয়ে নিলাম। এটার কালার এখান থেকে এটা নিয়ে দিলাম। তা দেখেন কত দ্রুত করা আছে। সাইড থেকে একটা আমাদের টেক্সটের প্রয়োজন, এই যে www ডট, এটাকে সিলেক্ট করে অল্টার চেপে এটার সাথে নিলাম, দুটাকে অ্যালাইন করি। গাইডকে লক করে নি, গাইডটাকে লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক। এটাকে আর এটাকে সিলেক্ট করে কার সাথে করব, এটাকেও লক করে ফেলি। এই দুটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন করব। কার সাথে অ্যালাইন করব, এটার সাথে অ্যালাইন করব। এটা সিলেক্ট করলাম, আর অ্যালাইন উপরেও অ্যালাইন আছে, এখান থেকেও করতে পারেন, উইন্ডো থেকে অ্যালাইন থেকেও করতে পারেন। এটা আমি এখানে আপাতত রেখে দিই, তাহলে যাবে না। অ্যালাইনে এখানে ক্লিক করলাম আর এটাকে মিডল লাইন করে নিলাম, অর্থাৎ দুটো সমান আছে। দেখে সাইডের দিকে সরাই দিলাম। এখন টেক্সটের দিক থেকে এটার বোল্ড আমার প্রয়োজন নাই, এটাকে আমি করে দিলাম রেগুলার। আর এইগুলাকেও এখান থেকে একটু আস্তে, এখান থেকেও আমি এখানেও রেগুলার করে দিলাম। এখন এই দুটাকে ধরে আমি সবগুলো এখন কপি করে ফেলতে পারি। সবগুলোকে কপি করলাম, এটাকে অল্টার চেপে এখানে একটা কপি করলাম, তারপরে কন্ট্রোল ডি দিলাম। তাহলে দেখেন সিম্পল হয়, পুরোটাই কিন্তু এখানে কপি হয়ে যাচ্ছে। এখন আপনি খালি টেক্সটগুলো চেঞ্জ করেন, টিতে টেক্সট আসলাম, এখানে খালি লেখেন www.design design website.com। এখানে একটা চলে আসলো, এটা আমি আচ্ছা চলবে, এই ফোনটা খারাপ দেখাচ্ছে না। এখানে নিলাম, তারপরে এটার ক্ষেত্রে টেক্সট, এখানে আপনার ছিল ফোন নাম্বার 012345678, আর তারপরে একটা ড্যাশ দেয়া আছে, আবার 012345678 ফোন নাম্বারও দিয়ে দিলাম। তারপরে এটার ক্ষেত্রে আসি, এটা ওয়েবসাইট লোকেশন, ক্যালিফোর্নিয়া ইউএসএ। আমরা জানি যে সেফ জোনের বাইরে টেক্সট যেতে পারবে না, কিন্তু এই টেক্সটটা বাইরে চলে গেছে, তাহলে সবগুলাকে ধরে এই পাশে আগাই দিই। ওকে, এটা সেফ জোনের ভিতরে আছে, সেফ জোনের ভিতরেও আছে এটা একটা। এবার ভিতরে এখানে একটা টেক্সট আছে, তাহলে এটাকেও ধরে ফেলি। এখান থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল্টার চেপে এটাতে একটা, শিফট চেপে এটাতে একটা কপি করে নিলাম, গ্রুপ করলাম। এবার দুটাকে সিলেক্ট করে কার সাথে অ্যালাইন করব, পিছনেরটার সাথে। এটাকে একটা ক্লিক করলাম, এটার সাথে মিডল লাইন করলাম। ওকে, পারফেক্ট। এটা আনগ্রুপ করলাম, কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ হয়ে গেছে। এখন এখানে যেটা কালারটা আছে এটা হোয়াইট কালার, তাহলে এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। কত দ্রুত কমপ্লিট। এবার বাকিবার যে আইকনগুলো আছে, এই আইকনগুলো তৈরি করি। এখানে কিসের আইকন আছে, আপনার ফোনের আইকন, হোমের আইকন, ওয়েবের আইকন। তাহলে ফ্ল্যাট আইকনে চলে যাই, এখান থেকে ফ্ল্যাট আইকন। আমার অ্যাকাউন্টে এগুলো অলরেডি দেয়া আছে, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি, তাহলে ওগুলো আইকনগুলো চলে আসবে। ওকে, এই যে আইকন যেগুলো আছে, এই আইকনগুলো আমার দেয়া আছে, এখান থেকে আপনারা এখানে সার্চ করে আইকন অ্যাড করতে আপনারা জানেন, এই জন্য সরাসরি ডাউনলোড করি। ডাউনলোড কালেকশন দেখেন, এর আগে কিন্তু আমরা পিএসডি ডাউনলোড করছিলাম, এবার কিন্তু আর পিএসডি ডাউনলোড করব না, এবার ডাউনলোড করব ইপিএস হচ্ছে ভেক্টর, যেটা হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য। তাহলে ইপিএস ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড করার পরে এক জায়গায় সেভ করলে হলো, ডেস্কটপে সেভ করতেছি আমি।
ডেস্কটপ, ওকে ওপেন। এখন ইপিএস গুলোকে সবগুলোকে ধরে ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিলাম। আইকনগুলো কিন্তু চলে আসছে, এগুলো সব ভেক্টর, এই জন্য ফাটতেছে না। শিফট অল্টার ধরে একেবারে ছোট করে নিলাম, এর থেকে এমবেডেড করে নিলাম। তারপর এটাকে আলাদা আলাদা করে নিলাম। এখন হচ্ছে কালার চেঞ্জিং এর বিষয়টা। কালার চেঞ্জিং দেখেন, আচ্ছা কালার চেঞ্জিং, এটা কি কালার আছে? হোয়াইট কালার। তাহলে এটাকে এই দুটাকে ধরে আমি আই বাটন ক্লিক করে হোয়াইট কালার করে দিলাম। আর এটার ক্ষেত্রে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কালারটা হোয়াইট করতেছি। যখন এইভাবে ফাঁকা ফাঁকা থাকে তখন কালারগুলো চেঞ্জিং এর সমস্যা হয়, জন্য ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা থেকে আনগ্রুপ একটা একটা করে কালার চেঞ্জিং করাটা ভালো যদি এইভাবে ফাঁকা ফাঁকা থাকে। তাহলে সবগুলো আবার ধরে এটাকে গ্রুপ। তাহলে এগুলো হচ্ছে আইকনগুলো হয়ে গেছে। প্রথমে কি আছে? ওয়েবের আইকন। এটাকে ধরে আমি এখন ওয়েবের এখানে নিয়ে আসলাম, ছোট করি। ওকে, এটা অ্যালাইন করি, দুটাকে একসঙ্গে সিলেক্ট করলাম। এটাকে ক্লিক করে একেবারে মিডল অ্যালাইন, পারফেক্ট মিডল অ্যালাইন। তারপর ফোন নাম্বারকে ধরে নিয়ে আসলাম, এটাকে ছোট করলাম। এটা আরেকটু ছোট করলে ভালো হয়। জুম করলাম, দুটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইন। তারপরে এই বাড়িটাও নিয়ে এসে ছোট করলাম, এটা বসাইলাম, দুটাকে সিলেক্ট করলাম, এটাকে তারপরে এটাকে শেপটাকে সিলেক্ট করে এটা দুটা মিডল লাইন। ওকে, আই থিঙ্ক আইকনগুলো এটা একটু বড় করে দিই, তাহলে সবগুলো সমান হয়ে যাবে। জুম করে শিফট অল্টার চেপে হালকা একটু বড় করে দিচ্ছি, তুলনামূলক বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এগুলাকে ছোট করে দিই, চলবে। খুব যে ছোট বড় যে এমনটা আছে এমনটাও না। আর কোনো কি বাকি আছে? এবার সেখানে একটা আইকন বাকি আছে, এখানে আমি এই একটা আইকন এগুলা একটা কপি করে এনে বসাই দিচ্ছি। ওকে, এটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে এটা থেকে এটা মিডল লাইন, অ্যালাইনও ক্লিয়ার। তাহলে এই পাশে ডিজাইনটা কমপ্লিট। কোনো মিসিং আছে দেখেন দেখি? ও, এই পাশে তো ক্রিয়েটিভ লোগো এটাও লেখা হয়নি, এটা লিখে ফেলি। এখান থেকে আসলাম পলিগন টুল, একটা পলিগন টুল নিয়ে নিলাম। এটা স্ট্রোকে আছে, তার মানে এটা স্ট্রোকে দিয়ে দিলাম। কালারটা আই দিয়ে পিক করে এখান থেকে কালার করলাম, এটা স্ট্রোকে করে দিলাম। এখন স্ট্রোক আপনি চাইলে বাড়াইতে পারেন, এখান থেকে স্ট্রোক 2 দিলাম। তারপর এটা রোটেট করে নিচ্ছি আমি, রোটেট করে নিয়ে এটাকে ছোট করলাম। তারপর এটা এখানে নিয়ে আসলাম। আপনার ডিজাইনে যে আপনি ছোট বড় যেমনটা প্রয়োজন আপনি করে নেন। এটা ছোট করলাম, ছোট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম। তারপর এটা আরেকটু ছোট করে নিলাম। এটার স্ট্রোক চাইলে পুরোটার স্ট্রোক এটা কন্ট্রোল 2 দিয়ে লক করব। এটার আমি স্ট্রোক 1.5 রাখতেছি, 1.5। এই যে লেখা আছে ক্রিয়েটিভ স্টুডিও, এটাও লিখে ফেলি, সাইডে নিয়ে নিচ্ছি। টেক্সটের জন্য টেক্সট টুল, ক্রিয়েটিভ CRATIV, ক্রিয়েটিভ STDDUIO লিখলাম। সব টেক্সটগুলো বড় করতে যাচ্ছি, সব টেক্সট বড় হাতের। এটাকে আমি রেগুলার থেকে এটা বোল্ড করে রাখতে যাচ্ছি, বোল্ড। কালার হোয়াইট, কালার যেহেতু এটা আছে হোয়াইট, এখান থেকে আই বাটন ক্লিক করে হোয়াইট কালার পিক করে নিলাম। ক্রিয়েটিভ স্টুডিও, এটার নিচে নিয়ে আসলাম। ফন্ট সাইজ এটার কত আছে? 6, এটা কত দিই? 10, বড় হয়ে যাচ্ছে 8। ওকে, পারফেক্ট। অল্টার চেপে নিচে আরেকটা কপি করলাম, কন্ট্রোল টি তে টেক্সট, এখানে ট্যাগ লাইন TAG, ট্যাগ LINE। আর এটা এখান থেকে মিডল লাইন, ঠিক এটাও এখান থেকে মিডল লাইন। এখন এটার বোল্ট আমার প্রয়োজন নাই, এখান থেকে আমি এটা লাইট করে দিলাম, সাইজ করে দিলাম 6। এখন
সবগুলাকে ধরে এখানে মিডিল লাইন, আর ওকে, যেখানে বসার প্রয়োজন আপনি সেখানে বসা নিয়ে নেন, হয়ে গেল। ওকে, এই পাশে ডিজাইনটা কমপ্লিট। এটা আরেকটু সাইজে ছোট আছে, ছোট করলাম না। আই থিঙ্ক দেখেন কত দ্রুত একটা ডিজাইন করা যাচ্ছে ইলাস্ট্রেটরে বা শেপগুলোর দিক থেকে। এখন এটার যে আরেকটা শেপ আছে, এই পাশে যে এই মোড এটা আছে, এটা তৈরি করে ফেলি। এটা কিভাবে, আরেকটা আর্টবোর্ড। তাহলে এখানে আর্টবোর্ডে আসলাম, আর্টবোর্ডে আসার আগে যেগুলা লগ আছে সেগুলা আসলে লগ যেগুলা থাকে ওগুলা কাজ করে না, এগুলা কপি হয় না। তাহলে এটাকে লকটা তুলে দিই, কন্ট্রোলটা 2 লক তুলে দিলাম। তাহলে আর্টবোর্ডে আসলাম, আসার পরে এটাকে পুরোটাকে অল্টার চেপে তাহলে একটা কপি করে নিলাম আরেকটার জন্য। তাহলে এটা আসার পর এখানে আমার দেখেন এখানে আমার কি কি আছে, এটাকে উপরের দিকে নিচ্ছি, এখানে দেখে কি কি আছে আমি এটা দেখে নিই। আচ্ছা, এই যে নাম, এটা দরকার নাই, ডিলিট। এখানকার এটা দরকার নাই, ডিলিট। এটা দরকার না, ও গাইডের দরকার আছে, গাইড থেকে আবার লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক। এগুলা দরকার নেই, তাহলে এটা কন্ট্রোল 2 দিয়ে লক, এগুলা সবগুলোকে ডিলিট। আর এটা 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 দরকার আছে, এগুলাকে আমি আপাতত বাইরে রেখে দিলাম। এখন এই লোগো 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 এখানে ছিল। আচ্ছা, তাহলে এইটার যে ডিজাইনটা আছে দেখেন, এটা কিন্তু উল্টানো ডিজাইনটা, এইটারই ভার্সনটা এটা উল্টানো। তাহলে এগুলো সবগুলো সিলেক্ট করে এখানে রিফ্লেক্ট টুলের শর্টকাট হচ্ছে ওতে আসলাম, তারপরে ইন্টার প্রেস করলাম, অলরেডি ডিজাইন কমপ্লিট। কত দ্রুত করা যাচ্ছে, পুরোটাই উল্টাই দিলাম। এই যে এখান থেকে এটা উল্টাই দিয়ে দিছি। এখন জায়গা মতো যার যেটা ছিল বসায় দিয়ে দিই। এটাকে ধরে এই যে এই জায়গায় বসানো ছিল দিয়ে দিলাম। এটাকে একটা গ্রুপ করে রাখলাম, দুটাকে সিলেক্ট করলাম, দুটাকে সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট, এটার মিডিল বরাবর অ্যালাইন, পারফেক্ট। এই টেক্সটটা হোয়াইট কালার আছে, তাহলে এটাকে সিলেক্ট করে আই বাটন থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে লোগোটা ছিল, তাহলে এখানে লোগোকে ধরে এখানে এনে বসা দিলে লোগো ক্লিয়ার। আর টেক্সটটা হোয়াইট কালার, কি কালার ছিল, অন্য একটা কালার, ব্ল্যাক কালার। আই বাটন ক্লিক করে এখানে ক্লিক করলাম, চলে আসছে। এটার আর দরকার নাই, এখানে কিউআর কোড ছিল ওটা আর বসাচ্ছি না। তাহলে বিজনেস কার্ড তৈরি কমপ্লিট। এখানে রিসেলার মার্কেট প্লেসের জন্য লেয়ার সাজাতে হয়, লেয়ার সাজানোটা আজকে দেখাচ্ছি না। অনেক দ্রুতই কিন্তু একটা বিজনেস কার্ড তৈরি করা যাচ্ছে। তাহলে বিজনেস কার্ড তৈরি কমপ্লিট। এখন যে মকআপ করতে চান, এক্ষেত্রে কিভাবে মকআপ করবেন, মকআপ করার জন্য আমাদের আসলে ফটোশপে যাইতে হবে। ফটোশপে এসে একটা মকআপ ওপেন করেন, যে কোনো একটা মকআপ ওপেন করলাম। আর ইলাস্ট্রেটরে আসলাম, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপে আসলাম, যতটুকু আমার প্রিন্ট এরিয়া ততটুকু আমি সিলেক্ট করি, ইন্টারসেক্ট এখান থেকে এখানে, এতটুকু আমার প্রিন্ট এরিয়া। এটা সিলেক্ট করার পর পুরাটা আমি সিলেক্ট করলাম, তারপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, তারপরে এডিট থেকে কপি। এখানে এখন আপনি ফন্টে দিলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট, এটা করব হচ্ছে স্মার্ট অবজেক্ট, চলে আসছে এখানে। এখন আপনি কর্নার বা এদিক থেকে এটা মিলাই দেন। ওকে, মিলে গেছে, কন্ট্রোল এস। ওকে, ডিজাইন কমপ্লিট। নিচেরটা তো দিচ্ছি, এই পাশেটা আমি আনতেছি না, ডাইরেক্ট এটাই পেস্ট করে দিচ্ছি। ওকে, বিজনেস কার্ড কমপ্লিট। যেটা ছিল তৈরি করে ফেলছি। কারো কোনো প্রশ্ন, এনি কোশ্চেন? হ্যাঁ আপু বলেন। এই ডিজাইন আমি চাইতেছি যে ব্যাকগ্রাউন্ড থাকবে না, ট্রান্সপারেন্ট থাকবে, কিভাবে সেভ দেব? কোনটা? এটা যে ট্রান্সপারেন্ট থাকবে, আপনার যে পিছনের যে শেপটা আছে
পিছনের যে শেপটা হ্যাঁ। আছে এটা ডিলিট করে দিলে কন্ট্রোলটা টু দিয়ে এটা ডিলিট করে দিলে আপনার এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এটা আপনার ট্রান্সপারেন্টই আছে এখন। কিন্তু সেভ দিলে তো ওই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসে। আচ্ছা দেখেন এই যে আমি এটা ডিলিট করে দিলাম, এটাকে আমি এখন ফাইল থেকে এক্সপোর্ট হচ্ছে আপনার জেপিজি বা পিএনজি সেভ করার জন্য, এক্সপোর্ট অ্যাজ ডেস্কটপ, এটা আমি পিএনজি করে দিচ্ছি। ওইগুলো পিএনজি ডেস্কটপে দিয়ে দিচ্ছি, এক্সপোর্ট। ওকে, এক্সপোর্ট হয়ে গেছে। মানে এটা পিএনজি সেভ দিতে হবে। এই যে দেখেন পিএনজি ছাড়া তো ওগুলো তো এই যে দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। পিএনজি তো জানি, আমি ভাবছিলাম এমনিতে হয় না। ওকে, এই যে জেপিজি। জেপিজি দিয়ে তো আপনার ট্রান্সপারেন্ট সাপোর্ট করবে না। এখন দেখেন আবার কিন্তু আপনাদের হোমওয়ার্ক শুরু হয়ে গেল। এখন শুধুমাত্র কাজের কোয়ালিটি। আগামী 3 দিন আমরা বিজনেস কার্ড করব। এখন আপনাদের যে কাজটা হবে, আমি আগামীকাল আপনাদের এক্সট্রা ভাবে এখন আর কোনো কাজ দেখাবো না। আগামীকাল আমি এখানে আজকে এখন যতজন শুরুর দিকে ক্লাসে 18 জন ছিলেন, এখন 14 জন আছেন। 14 জন বলতে 12 জন আছে। আমি এখন কাজের লার্নিং করলাম কিন্তু আর্নিং বা দিক থেকে কাজের কোয়ালিটি কিন্তু আসলো না। এখন ফটোশপে অনেকেরই কাজের বা ফটোর বিজনেস কার্ড এগুলো আমাকে ইউনিক বিজনেস কার্ড দেখাননি, আবার কেউ দেখাইছেন ততটা পারফেক্ট হয়নি। এখন আগামীকাল প্রত্যেকেরই কাজ থাকতেছে যে কেউ যদি মনে হয় যে আমি ইউনিক বিজনেস কার্ড তৈরি করতে পারবো না, তিনি কপি করেন, সমস্যা নেই, ইলাস্ট্রেটরে করেন। আর যদি কেউ ইলাস্ট্রেটরে না পারেন তাহলে ফটোশপেই করেন, সমস্যা নেই। কালকে একটা করে প্রত্যেকেরই আমি ইউনিক বিজনেস কার্ড চাচ্ছি। কেউ যদি মনে করেন যে আমি ইউনিক বিজনেস কার্ড তৈরি করতে পারবো না, সেক্ষেত্রে আপনারা কপি করেন। পিএনজি তে কি এআই ফাইল নেবে? হ্যাঁ, পিএনজি ট্রিতেও এআই ফাইল নেই। তবে যে রিসেলেবল মার্কেট প্লেসের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ফটোশপেই করেন। তবে এখানে ইলাস্ট্রেটরও শিখতে হবে, ওখানেও ইলাস্ট্রেটর ফাইল নেবে। আচ্ছা। আর পিএনজি ট্রিতে আপনাদের বিজনেস কার্ড অ্যাপ্রুভ করা হচ্ছে। আমি জাস্ট শুধু বলি আপনাদের যে নিচের ব্যাচ আছে তারা কিন্তু নিচের যারা 33 কি 31 নাম্বার ক্লাস চলতেছে ওনারা কিন্তু আপনাদের তুলনায় ভালো ডিজাইন করতেছে। সবাই করতেছে না, দুজন খুব ভালো ডিজাইন করতেছে। ওকে, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি, ভিডিওটা আগে সেভ দিই।